Yes, hello everyone. Hello. Hello, sir. Yes. Good evening. Please, everyone, follow the basic rules of the class. Come on camera. অনির্বাণ দাস, আশিক মণ্ডল, অস্মিতা সরকার, দিতি মণ্ডল, শাবনাম মুস্তারি, সুদীপা মণ্ডল। Okay. So welcome Osmita. Yes. So these are the basic rules. সবাই একটু নিজের ক্যামেরায় থাকবে যেন বারবার বলতে না হয়। বারবার বলতে গেলে আমি ডিস্ট্রাক্ট হবো, আর আমি ডিস্ট্রাক্ট হলে যে আউটপুটটা তোমরা পাবে ক্লাসের, সে আউটপুটটা তোমাদেরই মানে বিঘ্ন হবে, ঠিক আছে? সো কিপ দিস থিং অন মাইন্ড। আর ক্লাসটা কেউ এমনি এমনি বেরিয়ে যাবে না, হ্যাঁ? কিছু ওরকম জরুরি ব্যাপার হলে একটু বলে বেরাবে। সো চলো, ওয়েলকাম এভরিওয়ান। সো ক্লাসটা শুরু করার আগে একটা ছোট্ট ডিসকাশন সবার সাথে, যেটা করা হয়নি, করবো বলে। সো ঠিক আছে, এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? ওকে। সো এইখানটাতে মেনলি তোমার যা যা এখন অবধি হয়েছে ক্লাসেস, ঠিক আছে? প্রতিটা ক্লাসেসে তো তোমরা যেটা অ্যাসাইনমেন্ট থাকে, সেই অ্যাসাইনমেন্ট মানে ক্লাসে যেটা নোটস থাকে সেটা পেয়ে যাও গুগল ক্লাসরুমে। আর একবার জাস্ট গাইড করে দিই, সবাই একবার দেখে নাও, লাস্ট আরেকবার দেখে নাও। আচ্ছা, let me share my entire screen. ওকে। সো এটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম, তাই তো? এই গুগল ক্লাসরুমে তোমরা সবাই জয়েন করে ফেলেছো। ইজ এনিওয়ান যে এখন অবধি গুগল ক্লাসরুম জয়েন করেনি? কেউ কি আছো এমন? কেউ এমন আছো ক্লাসে যে জয়েন করেনি এখন অবধি গুগল ক্লাসরুম? সবাই জয়েন করেছে, ওকে। সে গুগল ক্লাসরুমে যদি এই ক্লাস ওয়ার্কে যাও, এখানে দেখতে পাবে এই কেমিস্ট্রি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, টেস্ট এটা নিয়ে নেবো আজকালের মধ্যে, মানে যখন তখন তোমরা সাডেনলি পেয়ে যাবে গ্রুপে নোটিফিকেশান যে কেমিক্যাল বন্ডিং থেকে টেস্ট, ঠিক আছে? এটা পেয়ে যাবে, টেস্ট পেয়ে যাবে তোমরা। লজিক্যাল রিজনিংয়ের লেকচার 1 আর লেকচার 2টার এখন এখানে আপলোড করা হয়নি। সো লজিক্যাল রিজনিংয়ের এখানে যেটা দেওয়া আছে অ্যাসাইনমেন্ট আর ক্লাস নোট। আর বায়োলজির ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা লেকচার 1 থেকে নিয়ে যতগুলো লেকচার হয়েছে প্রতিটা লেকচারের ক্লাস নোট প্লাস তার সঙ্গে যেটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্টটা দেওয়া রয়েছে। এই যে এই লোগোটা দেখতে পাবে, ক্লিক করলে বুঝতে পারবে এটা অ্যাসাইনমেন্ট, ভিউ ইনস্ট্রাকশনস লেখা আছে, এগুলো অ্যাসাইনমেন্ট। আবার এখানে ক্লিক করলে বুঝতে পারবে যেটা ক্লাস নোট, ভিউ ম্যাটেরিয়াল লেখা আছে, এটা ক্লাস নোট। সেখান থেকে তোমরা তো ইংলিশ সমস্ত সাবজেক্টের হয়ে যাচ্ছিলো, তবুও আমি জিনিসগুলোকে এক জায়গায় ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করার জন্য এটা তোমাদের জন্য একটা ভল্ট রেডি করেছি, ঠিক আছে? এই ভল্টে তোমরা লেকচার ওয়াইজ যেমন দেখতে পাচ্ছ, প্রথম যেটা লেকচার হয়েছিল সেল দ্য ইউনিট অফ লাইফ, ওটার সাবজেক্টের নাম লেখা আছে, টপিক কী কভার হয়েছিল ধরো সেটা লেখা আছে, রিসোর্স টাইপ কি ভিডিও, আর সাব টাইপ কি লেকচার বা টিউটোরিয়াল। ডান দিকে যদি যায় তাহলে আর একটু ডিসক্রিপশন লেখা থাকবে যে কী ব্যাপারে আছে ওটার লেকচার বা হেন তেন যা আছে। আর তার পাশে তোমরা ওই লেকচারটার যে ভিডিও লেকচার সেই ক্লাসের লিঙ্ক এখানে ক্লিক করা মাত্র সঙ্গে সঙ্গে ইউটিউবে যে ভিডিওটা আপলোড করা আছে সেই লিঙ্কটা তোমাদের এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এই টপিকের লাস্ট, ঠিক আছে? সো এইভাবে প্রতিটা ক্লাসেরই, আবার ধরো তারপরটা কি ক্লাস নোট দেওয়া আছে, ক্লাস নোটটাতে ক্লিক করে সঙ্গে সঙ্গে যে পিডিএফটা আপলোড করা আছে ক্লাসের স্লাইডসের, সেই স্লাইডটা এখানে পেয়ে যাবে। সো অনির্বাণ, তুমিও মোস্ট প্রবলি এই ক্লাসগুলো দেখো না, আশিক তোমারও মোস্ট প্রবলি ফার্স্ট ক্লাসগুলো হয়নি, তো তোমরা এখানে ক্লাস নোটস, ক্লাস লেকচার সমস্ত কিছু এভাবে রেফার করতে পারো এখান থেকে। অস্মিতা, তোমার জন্য তো নতুন এগুলো। সো এই যে যা আছে এভাবে দেখবে, বায়োলজির প্রতিটাই করা আছে, শুধু যে সেল সাইকেলের যেটা মিওসিস যেটা পড়লাম, মিওসিস আর সেল সাইকেলের শুধু এই লেকচারটা এখানে নেই, বাকি সমস্ত লেকচার আছে। আর বাকিগুলোর ক্লাস নোট সমস্ত কিছু দেওয়া রয়েছে। সেম গোজ উইথ ইংলিশ অ্যান্ড তোমার ইংলিশটা দেওয়া আছে। লজিক্যাল রিজনিংটা এখন অবধি এখানে আপডেট করা হয়নি, সেটাও ভেরি সুন করে দেবো, ওটা হয়ে যাবে। বাকি এখানে দেখতে পাবে, তো এখানে যা যা আপলোড হবে
এটা তো একটা থাকছে তোমার জায়গা গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম ছাড়াও প্রতিটা জিনিসের একটা মাস্টার ট্র্যাকার হচ্ছে এটা, মাস্টার রিসোর্স। এখানে এই জায়গাতে আসলে কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে। এটার যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি সিম্পলি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো, তাহলে সবাই এটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? সবার বুঝা গেছে? কারো কোনো ডাউট আছে? যদি নেভিগেট করতে সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করে নেবে। আর সিম্পলি এখানে একটা সার্চ বাটন থাকবে, সার্চ অপশন পাবে মোবাইলে তোমরা ওপেন করলেও। কোনো কিছু যদি ধরো আরও সংখ্যা বেড়ে গেল, হঠাৎ করে তুমি রিভাইজ করবে বা কিছু একটা টপিক খুঁজছো, সিম্পলি জাস্ট লেকচারের নাম যে এরর স্পটিং, এরর, আমি এরর লিখলাম, দেখো এরর স্পটিং থেকে যা যা আপলোড আছে সমস্ত কিছু এখানে সামনে চলে আসলো। তো এক্স্যাক্টলি এইভাবে তোমরা জিনিসগুলো পেয়ে যাবে এখানে সার্চ করলে সিম্পলি। তো এটা একটা মাস্টার রিসোর্স এখানে হয়ে গেল। এটা একটা বেসিক ডিসকাশন ছিল, হয়ে গেল আলোচনা। নাও আজকে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব, দ্যাট ইজ আচ্ছা, যে গুগল ক্লাসরুমে এখন অবধি যা যা হোমওয়ার্ক অ্যাসাইন করা হয়েছে, অ্যাসাইনমেন্ট যা যা দেওয়া হয়েছে, কে কে করনি এখন অবধি, খুলেও দেখোনি বা করনি? সুদীপা তোমার হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। শাবনাম, দিতি? হ্যাঁ স্যার, করেছি। দিতি? হ্যাঁ স্যার। আচ্ছা, অবশ্যই কিন্তু সেগুলো সবাই অ্যাটেম্প্ট করবে। অনির্বাণ, অস্মিতা, আশিক, যার যেটা ছুটে আছে সবাই কিন্তু সেটা একদম মানে জেনুইনভাবে ভালো মতো অ্যাটেম্প্ট করবে, উইদাউট ফেল। এটা যেন আর বলতে না হয়। সো চলো মুভ করছি, শুরু করছি আজকের ক্লাস আমাদের। বাই দ্য ওয়ে, তোমরা সবাই বলো কেমন আছো সব? ঠিক? অনির্বাণ, হাউ ইজ গোয়িং? অল গুড? না না, ইমোজি চলবে না, ওই জেনজি গেম খুব হলো, ইমোজি না, মাইকে বলো কেমন আছো, সব ঠিক যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার আগের ক্লাসের একটা টপিক একটু যদি এটার আগে ডিসকাস করেন তাহলে একটু ভালো হতো। তোমার ভয়েস আমি শুনতে পেলাম না। একটা মানে একদম ছোট্ট বলছি স্যার, আর আগের ক্লাসে মানে এই বায়োলজির একটা ছোট্ট জাস্ট একটা টপিক ছিল, ওটা যদি একবার ডিসকাস করতেন তাহলে ভালো হতো। কে শুনতে পেলে আমাকে একটু বলো তো, কি বললো সুদীপা বা আশিক? কেউ অনির্বাণের কথাটা শুনতে পেয়েছো? তোমার একটা কথা বুঝতে পারছি, তুমি বায়োলজির আগের ক্লাসটা না কি ক্লাসটা ডিসকাস করলে ভালো হতো, এটা বুঝতে পারছি। এই এই যে ছোট্ট একটা টপিক ছিল না, ওই সাইটোকাইনেসিস মে বা মে নট অফার, এই টপিকটা একটু যদি ডিসকাস করতেন ওটা একটু ভালো হতো। সাইটোকাইনোসিস, সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ারের কথা বলছো না? সাইটোকাইনোসিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা, এই টপিকটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমি কথা বলছি এটা নিয়ে আবার শেষে। অনির্বাণ, এটা নিয়ে আসছি আবার তোমার সঙ্গে শেষে। হুম, ওকে। ঠিক আছে। আশিক, দিতি, শাবনাম, অল গুড সবাই? ক্যামেরা এসো, ক্যামেরা এসো, হ্যাঁ স্যার। ক্যামেরা এসো সবাই, ক্যামেরা এসো। সো হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ যে টপিকটা আছে, এটা আমরা আগের দিন কিন্তু শুরু করেছিলাম। জাস্ট হিউম্যান হেলথের বেসিক জিনিসগুলো আমরা দেখেছিলাম। সো হোয়াট ইজ ডিজিজ, কমন ডিজিজ ইন হিউম্যানস, এবং ম্যালেরিয়াটা শুরু করতাম, কিন্তু ম্যালেরিয়াটা আমরা শুরু করে কমপ্লিট করিনি। সো হোয়াট ইজ হেলথ, কে বলবে স্লাইড না দেখে? হোয়াট ইজ হেলথ, আগের দিন ডিসকাস করেছি হোয়াট ইজ হেলথ। আশিক? আশিক, হোয়াট ইজ হেলথ? কে বলবে? সুদীপা বলবে? সুদীপা, হোয়াট ইজ হেলথ? ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সোশ্যালি ফিট থাকাকে হেলথ বলে। আরেকটা কথা কি, এটা একটা অ্যাসপেক্ট গেল, আরেকটা অ্যাসপেক্ট কি? আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে টাকা ইনকাম করা। আরে ওটা অ্যাড তোমাদেরকে জানতে হবে না, ওটা তোমরা অ্যাড করবে না ওটা এখন। টাকা ইনকাম করাটা নতুন সংযোজন, বাট ওটা তোমার জন্য রিলেভেন্ট নয়, ওটা পরীক্ষাতে ওটা তোমাদের সঙ্গে একদমই রিলেভেন্ট নয় এখন। অত দূর আপডেট হয়নি এনসিআরটি এখনও, ঠিক আছে? ওগুলো হায়ার ক্লাসে গিয়ে দেখবে। যেটা আরেকটা অ্যাসপেক্ট তুমি ছাড়লে সুদীপা, দ্যাট ইজ যেটা বললে ফিজিক্যালি মেন্টালি ফিট তো থাকতে হবেই, ওটা তো থাকতে হবেই, তার সঙ্গে সঙ্গে এটাও জিনিস ইম্পর্টেন্ট হেলথের, মানে যে শুধু যে ডিজিজ নেই এর মানে সুস্থ নই, যে নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ। মেয়ারলি শব্দের অর্থ কি, বাংলা অর্থ নিছকই যেটাকে বলি, মানে আমি কোনো এখন রোগে আক্রান্ত নেই তার মানে আমি সুস্থ,
আমার জ্বর হয়ে আমি বিছানায় পড়ে নেই তার মানে আমি সুস্থ, এটা কিন্তু ট্রু না। ঠিক আছে, তো ঠিক আছে, তুমি যেটা বললে ফিজিক্যালি মেন্টালি ফিট তো থাকতে হবেই। হ্যাঁ, স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। মানে আমার হাত পা ভেঙে যায়নি, আমি খুঁড়ো হয়ে যায়নি, বা আমার বিছানায় আমি শয্যাশয়ী নই, তার মানে আমি হেলদি বা আমি সুস্থ, এটা কিন্তু বলা যাবে না। এটা হুয়ের দেওয়া ডেফিনেশন। এই ডেফিনেশনটা সবাই অড বাই অড মনে রাখবে, অড বাই অড। ঠিক আছে, একটু চেঞ্জ করে দিয়ে কোয়েশ্চেন চলে আসতে পারে। তাহলে হোয়াট ইজ ডিজিজ? ডিজিজ হচ্ছে সেই বাজে জিনিসটা, যে জিনিসটা আমাদের নর্মাল ফিজিক্যাল কন্ডিশন যেটা আছে, নর্মাল যেটা বডির বেসিক ফাংশনস আছে সেটাকে ডিস্টার্ব করে এবং আমরা ফিজিক্যালি মেন্টালি একটু ডিসকমফর্ট ফিল করি, সেটা হচ্ছে ডিজিজ। সো হেলথ কি হয়ে গেল, ডিজিজ কি হয়ে গেল? ডিজিজ হচ্ছে সেই জিনিসটা, সেই কন্ডিশনটা যেটা কন্ডিশন আমাদের দেহের নর্মাল ফাংশনিংকে ডিস্টার্ব করে, যার ফলে আমরা একটু ডিস্টার্ব হয়ে যাই মেন্টালি ফিজিক্যালি। এবার ডিজ কী কী জিনিস ডিজ হয়? ডেফিনেটলি আমার জেনেটিক্স অ্যাফেক্ট করে ডিজিজকে, ইনফেকশনস হয়ে গেলে ডিজিজ হয়, লাইফস্টাইল ডিজিজের কারণ হতে পারে, বা নিউট্রিশনও ডিজিজের কারণ হতে পারে। এবার ইনফেকশিয়াস ডিজিজের যদি কথা বলি আমরা, তাহলে যে ডিজিজগুলো কমিউনিকেবল ডিজিজ, মানে যেগুলো ছোঁয়াচে, যেগুলোকে বলি সবাই জানো, করোনা ভাইরাস, লকডাউন, ঘরে ঢুকে থাকা, যাতে সেটা স্প্রেড না হতে পারে, সেই কারণে আমরা করোনা বা সেই সমস্ত লকডাউন দেখেছি। তো যে ডিজিজগুলো স্প্রেড হয়ে যায় সেগুলোকে ইনফেকশিয়াস ডিজিজ বলি, যেগুলো স্প্রেড হতে পারে না সেগুলো নন ইনফেকশিয়াস ডিজিজ বলি। ঠিক আছে, এক্সাম্পলসের কথা বললে টাইফয়েড, টিউবারকিউলোসিস, ম্যালেরিয়া, নিউমোনিয়া, এই সমস্ত কিছু ডিজিজ হচ্ছে স্প্রেড হবে, এই সমস্ত ডিজিজ, এগুলোকে ইনফেকশিয়াস ডিজিজ বলি। আর নন ইনফেকশিয়াস ডিজিজ মানে কি, যেটা তুমি তোমার জন্মগত জেনেটিক্যালি নিয়ে এসছো বাবা মায়ের কাছ থেকে, তো তুমি নিয়ে এসছো, তোমার জিনসে ওটা এফেক্ট করেছে, সো সেটা বাইরের লোককে কীভাবে এফেক্ট করবে? তো এই ধরনের যেগুলো জিনিস আছে, ডায়াবেটিস জেনেটিক্যালি হতে পারে, ক্যান্সার, তুমি 24 ঘন্টা সিগারেট খাচ্ছ, তুমি নেশা করছো, তুমি উল্টোপাল্টা লাইফস্টাইল মেনটেন করছো, তোমার হাইপারটেনশন হবে, তোমার অ্যাস্থমা হবে। ঠিক আছে, তুমি জাঙ্ক ফুড খাচ্ছ, তাই বলে এ নয় যে তুমি কারো পাশে বসে গল্প করছো তো তার কাছে ছড়াবে। বেসিক জিনিস সবাই জানো এগুলো। তাহলে হোয়াট ইজ এ প্যাথোজেন? যে জিনিসটা, খুবই লেমন ভাষায় বলছি, এটা ফার্স্ট এগোচ্ছি কারণ এখানে টাইম নষ্ট করবো না, অলরেডি ডিসকাস করেছি যেহেতু, যে জিনিসটা আমাদের দেহের মধ্যে ডিজিজ ক্রিয়েট করতে পারে সেটাকে প্যাথোজেন বলে। এবার আমি আমার দেহের কথা বললাম, তো আমার দেহ, এবার যে কোনো একটা বাইরের প্যাথোজেন, যে কোনো একটা বাইরের যখন বস্তু অন্য কারো দেহে গিয়ে বাসা বাঁধে, অন্য কারো দেহে গিয়ে বসে, যার দেহে গিয়ে বসলো সে দেহটাকে বায়োলজির ভাষাতে বলি হোস্ট, আর বাইরের যেটা জিনিস যায় সেটাকে তখন আমরা বলি কি বাইরের এক্সটার্নাল এজেন্ট বলি, বা যে এজেন্টগুলো রোগ সৃষ্টি করে সেই এজেন্টগুলোকে প্যাথোজেন বলি। সো প্যাথোজেন হচ্ছে যে কোনো একটা অর্গানিজম বা এজেন্ট যেটা আমাদের দেহের মধ্যে রোগ সৃষ্টি করতে পারে, যেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গি, প্রোটোজোয়া, হেলমিন্থ, সমস্ত কিছু হতে পারে। ঠিক আছে, আর এই প্যাথোজেন যাদের নাম এখনই দেখলাম, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, এদের দ্বারা না যে ডিজিজগুলো হয় সেই ডিজিজগুলো বেসিক্যালি ইনফেকশিয়াস ডিজিজ হয়। মুভিং এহেড, কমন কারো যদি কোথাও কোনো অবজেকশন থাকে, যদি মনে হয় যে বেশি এগিয়ে গেলাম, জোরে জোরে কিছু বোঝা গেল না, বা হালকা কিছু একটা জিনিস ব্রেনে স্লিপ করে গেল, ইনস্ট্যান্টলি রেজ ইউর হ্যান্ড, ইনস্ট্যান্টলি রেজ ইউর হ্যান্ড, আই উইল বি টেকিং ইউর ডাউট। নেক্সট, সো আমরা কমন ডিজিজ ইন হিউম্যান শুরু করতে যাচ্ছিলাম কিন্তু শুরু করা হয়নি। দ্য ফার্স্ট ডিজিজ যেটা আমরা পড়বো কমন ডিজিজের ব্যাপারে, সেটা হচ্ছে টাইফয়েড। টাইফয়েড কার হয়েছে এখানে? হু হ্যাজ সাফার্ড টাইফয়েড? এনিবডি, এনিওয়ান যার টাইফয়েড হয়েছে? হয়নি কারো? বাহ, খুব হাইলি ইমিউনিটি পাওয়ার তোমাদের, ওই কী নাম কি, হালকোওয়ালা। ঠিক আছে, ভেরি গুড। সো প্যাথোজেনের নাম, যেটি জিনিস দেখো তোমরা পড়ছো এখন জেনপাসের জন্য, ঠিক আছে, সো ডেফিনেটলি নিট লেভেলে তোমাদেরকে নিয়ে যাব না, কিন্তু কোয়েশ্চেন যদি আসে তো আমার টার্গেট কি জানো, বায়োলজিতে ফুল আউট অফ ফুল স্কোর করতে পারো, সেই কারণে যে খুবই স্কিপ করে পড়াবো সেটাও করবো না। সো যেটা তোমরা অলরেডি এক্সপিরিয়েন্স করেছো, সেলটাকে যথেষ্ট টাইম দিয়ে খুব ভালো করে কভার করেছি, কোনো জিনিস না স্কিপ করে। সো আজকেও যত এক্সটার্নাল ডেটা যা দেওয়ার প্রয়োজন দেবো ঠিকই, কিন্তু কভার ভালো করে করবো। তোমরা একটু এখানে শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমাদের আমি কনসেন্ট্রেশনটা ফুলফিল চাই। কারো যদি মনে হয় কনসেন্ট্রেশন ল্যাগ করছে, স্যার কী বলছেন, মাথায় ঢুকছে না, মাথায় স্কিপ করে দিচ্ছে, তাহলে আমাকে থামাবে, আমি থেমে যাব, তোমার সঙ্গে গল্প করবো, তোমার মনের গল্পটা শুনবো। ঠিক আছে, সবাই শুনবো, আমরা পুরো ক্লাস শুনবো, তোমাকে আবার ব্যাক টু দ্য ক্লাস নিয়ে আসবো, তারপরে এগোবো। সো কেউ স্কিপ করবে না কিছু। শুরু করছি। টাইফয়েড, টাইফয়েডের প্যাথোজেনের নাম করো মুখস্থ, বোঝার কিচ্ছু নাই, বোঝার কিচ্ছু না, টাইফয়েডের নাম করতে হবে মুখস্থ। কী নাম? টাইফয়েড কার দ্বারা হয়? সালমোনেল্লা টাইফি।
সালমোনেল্লা টাইফি হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কি আশা করি তোমরা জানো, ঠিক আছে, বেসিক জিনিস, অত বেশি জানতে হবে না ডিটেলসে। সো গ্রাম নেগেটিভ একটা ব্যাকটেরিয়া, এটুকু জিনিস জেনে রাখো। আর এটা হচ্ছে সালমোনেল্লা টাইফি প্যাথোজেনের নাম, মানে এই যে মশা আছে সালমোনেল্লা টাইফি, এই ভদ্রলোকে আমাদের দেহে টাইফয়েড নামক রোগটা সৃষ্টি করে। এটা জিনিস প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট মুখস্থ করতে হবে। সেকেন্ড, টাইফয়েড কোথায় বাসা বাঁধে? টাইফয়েড যেটা আমাদের মেনলি হয় সেটা স্মল ইন্টেস্টাইনে হয় এর হ্যাবিটেট, ঠিক আছে, একদম প্রিসাইজলি কোয়েশ্চেনের উত্তর। কোথায় হয়? না লার্জ ইন্টেস্টাইন, না লিভার, না লাংস, না কি স্টোম্যাক। প্রিসাইজলি বলা আছে স্মল ইন্টেস্টাইন, মানে স্মল ইন্টেস্টাইন। ইউ গাইজ হ্যাভ টু রিমেম্বার দিস। টাইফয়েড যেটা হয় সেটা আমাদের স্মল ইন্টেস্টাইনে হয়। সেকেন্ড কথা, টাইফয়েড কীভাবে ট্রান্সমিট করে, কীভাবে ছড়ায় টাইফয়েড কীভাবে ছড়ায় সেটা যদি দেখতে যায় তাহলে দেখতে পাবো কন্টামিনেটেড ফুড অর ওয়াটার, একদম এনসিআরটির লাইন, একদম বেসিক লাইন, বেশি বাড়তি কথা বলা নাই। যে ফুড, যে খাদ্য বা যে জলে টাইফয়েডের এই ভদ্রলোক সালমোনেলা টাইফি মিশে আছে, সেই আমাদের এই সালমোনেলা টাইফি থেকেই টাইফয়েড রোগটা করাতে পারে। কীভাবে হতে পারে আমাদের দেহে কীভাবে প্রবেশ করতে পারে? হতে পারে ফিকাল বা ওরাল রুট, মানে আমি একটা এমন জল খাচ্ছি যে জলটা অলরেডি সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত, সেটা থেকে হতে পারে, বা ওরাল রুট দিয়ে হতে পারে, সরি ফিকাল রুট দিয়ে হতে পারে। মানে কি আমি পটি করতে বসেছি আনহাইজেনিক জায়গায়, নোংরা জায়গায়, ঠিক আছে, বা টয়লেটের সিঙ্ক যেখানে আছে টয়লেটের সিটটা পরিষ্কার নেই, ঠিকঠাক নেই, সেই ক্ষেত্রে কী হতে পারে ফিকালিও অ্যানাসের থ্রুতেও কিন্তু আমার সালমোনেলা টাইফি আমাকে আক্রান্ত করতে পারে। সো এইভাবে টাইফয়েড ছড়ায়। এরপরে কী কী মানে সিমটমস দেখা যায় সেটা একবার দেখে নাও। হাই ফিভার হয়, প্রচণ্ড মাত্রায় জ্বর আসে, প্রচণ্ডভাবে, যেহেতু ইন্টেস্টাইন আক্রান্ত হয়েছে, বুঝতে পারছো, ইন্টেস্টাইনের অস্বস্তি মানে হেভিলি পেটে যন্ত্রণা হবে। তারপরে তোমার ইন্টেস্টাইন যে আছে সেই ইন্টেস্টাইনের ওখানে এরকমভাবে আলসার হয়ে যাবে, ক্ষত হয়ে যাবে, ঠিক আছে। আর তুমি প্রচণ্ড লো এনার্জি ফিল করবে, খুব বাজেভাবে কাটবে, কোনো শরীরে শক্তি থাকবে না, দুর্বল ফিল করবে। সো হাই ফিভার, অ্যাবডোমিনাল পেইন, ইন্টেস্টাইনে আলসার হয়ে যাবে, ক্ষত হয়ে যাবে এবং উইকনেস হয়ে যাবে, তোমার শরীরে একদম চার্জ ডাউন হয়ে যাবে। সো দিজ আর দ্য বেসিক থিং যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে একটা এক্সটার্নাল পয়েন্ট যদি তোমরা মাথায় রাখতে চাও, গল্পের ছলে বলে রাখছি, ওটাকে এনসিআরটি তো গল্পের ছলে বলে রেখেছে, দ্যাট ইজ টাইফয়েড ছড়িয়েছিল কীভাবে, কেউ জানে? মানে টাইফয়েড প্রথম আবিষ্কার হয় কীভাবে? কেউ এটার ব্যাপারে কারো আইডিয়া আছে? কেউ এনসিআরটির লাইনটা পড়েছো? কারো কাছে আইডিয়া আছে টাইফয়েড কীভাবে ছড়িয়েছিল সেটার ব্যাপারে? স্যার, টাইফয়েড মেরি নামে একজন ছিল, রান্না করতো ওইটার মাধ্যমে। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। তো ওর নাম কি ছিল? ওই মহিলার, ভদ্র মহিলা যে কুক, সে কুকের নাম কি ছিল? তার নামটা বলতে পারছি না। কারো মনে আছে নাম? থাকলে বলো। গুড জব অস্মিতা। মেরি মেলন। মেরি মেলন, ভেরি গুড। বানান কি? মেরি মেলন। ওকে আশিক, গুড জব, গুড জব সুদীপা, গুড জব অস্মিতা। কি বানান মেরি মেলনের? MARYMALLON। ভেরি গুড আশিক, গুগল করনি তো ভাই? না স্যার, এনসিআরটি ভেরি গুড লিখেছিলাম। ভাই, তোমার তো শার্প মেমরি। গুড জব আশিক। সো গুড জব। মেরি মেলন হচ্ছে সেই কুক যাকে বলা হয়, এটা তথাকথিত কথা, যে ও রান্না করতো আর ওই প্রথম আক্রান্ত হয়েছিল টাইফয়েডে। তারপরে ওর কুক যেহেতু রান্না করতো সেই কারণে ওর হাত থেকে তারপরে স্প্রেড হয়েছে, যেহেতু এটা একটা মানে কন্টামিনেট হয়ে যাবে ইজিলি, এরকম একটা রোগ, তো ওর কাছ থেকে হয়েছিল। ঠিক আছে, এটা একটা গল্প, এটা কোয়েশ্চেন আসার চান্সেস খুবই কম তোমাদের জেন পাজে, জানি না, আসতেও পারে। এবার এটা হচ্ছে খুবই ফেমাস, নিটো, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, নিটেরও একটা, ঠিক আছে, যে কি টেস্ট করা হয় টাইফয়েড হলে। সো উইডাল বা অনেকে ওয়াইডাল, যেটা ইচ্ছা সেটা বলতে পারো, খালি স্পেলিংটা ভুল না হলে চলবে। উইডাল টেস্ট নামক একটা টেস্ট করা হয়। আচ্ছা স্যার, দেখতে পাচ্ছ অনেকগুলো ব্যাপার এখানে হয়েছে, সো এটা তোমাদেরকে দেখতে হবে না, জাস্ট আমি দেখিয়ে রেখেছি, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে না কি টেস্ট, খালি জেনে রাখো টেস্টের নাম উইডাল টেস্ট। এটা দিয়ে ডায়াগনোজ করা হয় টাইফয়েডকে। আগে বাড়ছি আমরা, ঠিক আছে। সো চলো দেখবো এবার নেক্সট ডিজিজ, দ্যাট ইজ নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে নেক্সট আমাদের ব্যাকটেরিয়াল ডিজিজ। খুব ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে যে কিসের আন্ডারে পড়ছে নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল ডিজিজের আন্ডারে পড়ছে। কেউ কিন্তু এগুলো মিস করবে না, যে ভাইরাল হচ্ছে না তোমার প্রোটোজোয়ার দ্বারা হচ্ছে না ফাঙ্গির দ্বারা হচ্ছে, মিস করবে না। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। নিউমোনিয়া কিসের সাহায্য হয়? দুটো মেনলি ব্যাকটেরিয়া আছে যারা নিউমোনিয়া কজ করে, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, একটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা।
স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া অনেকে কনফিউজ করে যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তো স্যার ইনফ্লুয়েঞ্জা করায় নাকি? সো না, এটা নিউমোনিয়া করায়, ঠিক আছে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এছাড়াও এস্টেরিচিয়া কোলাই বা আরও কিছু কিছু তোমার ক্লাডাইমিয়া, সো অনেকগুলো ব্যাকটেরিয়া আছে যারা তোমার এই নিউমোনিয়া করায়, কিন্তু ওগুলো তোমার জন্য রিলেভেন্ট না। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কোনো না মুখস্থ, ঠিক আছে। এবার যদি দেখতে যাই যে নিউমোনিয়া তাহলে কোথায় থাকবে, নিউমোনিয়া যেটা মেন বাসা বাঁধে সেটা আমাদের লাংসের অ্যালভিওলাইতে, ঠিক আছে। মেনলি লাংসের যে অ্যালভিওলাই আছে সে লাংসের অ্যালভিওলাইতে নিউমোনিয়া বাসা বাঁধে। মাথায় থাকবে সবার। এর আগেরটা কোথায় ছিল? ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে। এটা হচ্ছে রিসাইড ইন দ্য লাংস। কীভাবে ট্রান্সমিট করবে? যদি কোনো একটা লোক নিউমোনিয়া আক্রান্ত থাকে তাহলে ও যখন হাঁচি ফেলবে, ঠিক আছে, ও যখন ইনহেল করবে, ওর কাশি হবে, কফ হবে, যে কোনো থ্রুতে ওর যেটা বডি থেকে সিক্রেট করবে যা কিছু জিনিস, কফ হোক, স্নিজ হোক, তো সেগুলোর থ্রুতে ওই নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়া আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হোক বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা হোক, এরা ট্রান্সমিট করে কিন্তু একটা ভদ্র একটা সুস্থ লোককে ইনফেক্ট করতে পারবে। সো এয়ারবোন ড্রপলেটসগুলো যেগুলো বাতাসে মেনলি মিশে থাকে, বাতাসের থ্রুতেই রিলিজ হোন অ্যান ইনফেক্টেড পারসন কাফস অর স্নিজ, হাঁচি ফেললে, কফ ফেললে তখন এটা জিনিস স্নিজ করে মানে বেরায়। এবার কী কী হতে পারে সিচুয়েশনস? সো এখানে অ্যালভিওলাই যেটা আছে সেটা গেটস ফিল্ড উইথ ফ্লুইড লিডিং টু সিভিয়ার প্রবলেমস ইন রেসপিরেশন। যেটা আমাদের অ্যালভিওলাই আছে লাংসের মধ্যে এক একটা ইউনিট, সে অ্যালভিওলাইগুলো ফ্লুইডে ভরে যায়, আর ফ্লুইডে ভরে যাওয়ার কারণে এটা আমাদের রেসপিরেশনস যা পুরোপুরি রেসপিরেটরি ফাংশনস আছে সেটাকে ব্যাহত করে, ঠিক আছে। তো রেসপিরেটরি ফাংশনস ব্যাহত হলে কী হবে? শ্বাস নিতে কষ্ট হওয়া থেকে নিয়ে দেহে অক্সিজেনের কমি হওয়া থেকে নিয়ে সমস্তগুলো জিনিস আমরা ফিল করব। এবার অক্সিজেনের যদি কমি হয় তো ডেফিনেটলি মাথা ব্যথা করবে, এক্সেস মাথা ব্যথা করবে, ব্রেন সেলস সাফিসিয়েন্ট লেভেলে অক্সিজেন পাচ্ছে না, তাহলে কী হবে? হেডেক হবে, ঠিক আছে, জ্বর আসবে, তোমার এরকম প্রচণ্ডভাবে খুব বাজেভাবে কাশি হবে, হ্যাঁ, মনে হচ্ছে দম বেরিয়ে গেল, এইভাবে কাশি হবে। সেগুলো হচ্ছে কমন জেনারেলভাবে এগুলো জিনিস হবে সিমটম। আর যদি সিভিয়ার কন্ডিশন হয়ে যায় তাহলে আমার আঙুলের যে মানে টিপগুলো আছে, সে আঙুলের টিপগুলো কিন্তু কেমন হয়ে যেতে পারে? গ্রে হয়ে যেতে পারে, গ্রে থেকে ব্লুইশ পর্যন্ত হয়ে যেতে পারে যদি একদম সিভিয়ার কন্ডিশনে চলে যায় নিউমোনিয়া তাহলে। সেগুলো হচ্ছে বেসিক জিনিস যেটা নিউমোনিয়ার ব্যাপারে তোমাকে জানতে হবে, মাথায় রাখতে হবে। কারো কোনো ডাউট আছে এখন অবধি নিউমোনিয়া আর এর আগের যে ভাইটাকে পড়লাম যার নাম ছিল টাইফয়েড, কারো কোনো কোয়েশ্চেন ডাউট কিছু আছে? ওকে, স্যার একটা ডাউট ছিল। বলো অস্মিতা। স্যার এই নিউমোনিয়াটা ড্রপলেট ইনফেকশন দ্বারা ছড়ায়? হ্যাঁ, ইয়েস। নিউমোনিয়া দেখো, ধরো আমার নিউমোনিয়া ইনফেক্টেড, আমাকে এই দু ভাইয়ের মধ্যে, এরা দু ভাই আছে না, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এরা যে কোনো এক ভাই আমাকে ভালোবেসেছে, ঠিক আছে, আমাকে আক্রান্ত করলো। এবার আমি আক্রান্ত হয়ে গেছি মানে আমাকে নিউমোনিয়া হয়ে গেছে। এবার নিউমোনিয়া হওয়া মানে কি আমার জ্বর আসবে, আর প্রচণ্ড কাশি হবে, আমি কফ ফেলবো বারবার, ঠিক আছে, থুতু ফেলবো, তোমার হাঁচি পড়বে বারবার, ইমিউনিটি লো হয়ে যাবে আমার। সো এই ক্ষেত্রে এবার আমি যে হাঁচি ফেললাম, সো আমার হাঁচির মধ্যে দিয়ে এই ব্যাকটেরিয়া ড্রপলেটগুলো এবার মানে হাঁচির ড্রপলেটের মধ্যে ব্যাকটেরিয়াগুলো আবার বাইরে বেরিয়ে আসবে, পরিবেশ আবার মিশবে। সো আমি যে ঘরটাতে আছি, যে বাড়িটাতে আছি, সেই বাড়িটার পরিবেশটা এভাবে দূষিত হবে। এবার ওই আমার রেডিয়াসে যারা এবার আমার পাশে আসছে তারা আবার তাদের হাইলি চান্স থাকবে যে ওরা আবার সেটা দ্বারা ইনফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে মেনলি ট্রান্সমিট করে নিউমোনিয়া। এবার নিউমোনিয়ার ডায়াগনোসিস কীভাবে হয়? চেস্ট এক্স রে করি, কারণ যেহেতু বুঝতে পারছো লাংস খারাপ হয়ে গেছে, লাংস তো বাইরে থেকে দেখতে পাবো না, লাংসকে দেখার জন্য আমরা এক্স রে করবো, চেস্টের এক্স রে, সেটা দিয়ে দেখার চেষ্টা করবো যে কিছু জমে গেছে নাকি অ্যালভিওলায়। ব্লাড টেস্ট করি আর স্পুটামের টেস্ট করি, ঠিক আছে। মাথায় রাখতে পারলে ভালো ডায়াগনোসিস টেস্টটা, না মাথায় রাখতে পারলে দ্যাটস ওকে এটার ক্ষেত্রে, নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু ওইডাল টেস্ট মাথায় রাখতেই হবে, কোনো মাফ নেই ওখানে। নেক্সট ব্যাকটেরিয়াল ডিজিজ পড়ো যেটা হচ্ছে ডিসেন্ট্রি। ডিসেন্ট্রির বাংলা কে জানে? ডিসেন্ট্রির বাংলা ডিসেন্ট্রির বাংলা কে বলবে? ভাই স্যার ডিসেন্ট্রি আমাশয় হয়। আমাশয়? হ্যাঁ। আচ্ছা, বাকিরা মানে সবাই কি মানে ইংলিশ মিডিয়াম নাকি? ঠিক আছে, দ্যাটস ওকে, ঠিকই বলেছো অস্মিতা, ডিসেন্ট্রি হচ্ছে আমাশয়। হ্যাঁ, সো আমাশয় কেউ ফেস করেছো? আচ্ছা, করলেও বলার দরকার নাই, এখানে লজ্জার ব্যাপার আছে, ইউ ক্যান স্কিপ গাইজ। চলো মুভিং হেড। কেন হয় ডিসেন্ট্রি? কার দ্বারা হয় ডিসেন্ট্রির জন্য? কে ভদ্রলোক আছে যে ডিসেন্ট্রি আমাদের দেহে করায়? তো একটা পুরো স্পিসিসের নাম বলছি, কোনো একটা পার্টিকুলার ব্যাকটেরিয়ার নাম বলছি না, কারণ সিজেল্লা নামক একটা ব্যাকটেরিয়ার স্পিসিস আছে। এই সিজেল্লার অনেকগুলো এবার পার্টিকুলার
মেম্বার আছে, সিজেল্লা স্পিসিসের অন্তর্গত অনেকগুলো পার্টিকুলার মেম্বার আছে। ওই মেম্বারগুলোর নাম আমি এখানে নিয়ে আসিনি, কারণ কঠিন নাম তোমাদের জন্য ইররিলেভেন্ট, জানলে ফালতু মাথা ব্যথা হবে। সো সিজেল্লা স্পিসিস জানলে এটা মোর দ্যান এনাফ। ডিসেন্ট্রি যে করায় তারা হচ্ছে সিজেল্লা স্পিসিস, এতটুকু মাথায় রাখলে এনাফ। কোথায় হয় এটা মেনলি? এটাও মেনলি আমাদের ইন্টেস্টাইনে হয়, রিসাইড ইন ইন্টেস্টাইন, ঠিক আছে। ডিসেন্ট্রি যেটা হয়, ডিসেন্ট্রির যে এই ব্যাকটেরিয়া সিজেল্লা, এটা আমাদের ইন্টেস্টাইনকে মানে মেনলি ইনফেক্ট করে। কোথা থেকে হয়, কিভাবে ট্রান্সমিট করে? তো এটাও কন্টামিনেটেড ওয়াটার এবং ফুড। যে খাবারটা খাচ্ছ সেই খাবারে যদি ডিসেন্ট্রির পার্টিকেল থাকে, ফুড থাকে। এবার তুমি ভেবে দেখো, মানে প্রায় হয় না যে বাইরে থেকে ফুচকা খেলাম, বাইরে থেকে চাট খেলাম, পাপড়ি চাট, আর বাড়ি এসে একদম সেই হয়ে গেল, ঠিক আছে, আমাশা হয়ে গেছে স্যার, লুজ মোশন হয়ে গেছে। সো কেন হয়? কেন হয়? কারণ দ্যাট ইজ এ হাই প্রবাবিলিটি যে আমরা যখন যে স্ট্রিট ফুডগুলো যখন খাচ্ছি, সেই স্ট্রিট ফুডে তারা যে জলটা ইউজ করছে বা যেভাবে খাবারটা সার্ভ করছে, যেভাবে ওপেন স্পেসে থাকছে, সেখানে সেই খাবারটা ইনফেক্ট হতে পারে এই সিজেল্লা টাইপের এই ব্যাকটেরিয়াগুলোর দ্বারা। এটা খুবই পসিবল জিনিস, খুবই সাধারণ জিনিস, যার কারণেই মানে আমাদের ইজিলি ওইভাবে বাইরের এরকম খাবার খেলে দ্যার ইজ এ হাই চান্স যে আমরা এই আমাশয় একটু ভুগে নিই, ঠিক আছে। নেক্সট কী কী সিমটম হতে পারে? ডায়রিয়া হয়ে যাবে যদি কন্ট্রোল একদমই তোমার বডির, যদি গাট ফ্লোরা, তোমার বডির যে গাট ফ্লোরা মানে কি জানো তো সবাই? গাট ফ্লোরা মানে কি জানো তো সবাই? ব্যাকটেরিয়াল গাট ফ্লোরা। আমাদের দেহে জানো তো কিছু গুড ব্যাকটেরিয়া থাকে ইন্টেস্টাইনে, মানে পেটে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে, কিছু ব্যাড ব্যাকটেরিয়া থাকে। যেমন ল্যাক্টোব্যাসিলাস, যে আমরা দইয়ের মাধ্যমে যেগুলো ব্যাকটেরিয়া খাই, সেগুলো গুড ব্যাকটেরিয়া। তো যখন তোমার গুড ব্যাকটেরিয়ার পরিমাণ দেহের মধ্যে একদমই কমে গেছে, ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে গেছে, ইন দ্যাট কেস তোমার একদমই এই একটু জাস্ট ফুচকা খেলে বা পাপড়ি চাট খেলে, বাইরের উল্টোপাল্টা আর কিছু খেলে, বা কোনো ফুড পয়জনিং কিছু হলো, তখন সেক্ষেত্রে তোমার যদি এটা হয়ে যায়, সিজেল্লা অ্যাটাক মারে তোমাকে, তা তোমার যদি লুজ মোশনটা কন্ট্রোলে না আসে, তখন যেটা সিভিয়ার কন্ডিশন চলে যায় সেটাকে ডায়রিয়া বলি, সিম্পল, আরেকটা ডিজিজের নাম। সো ডিসেন্ট্রি থেকে ডায়রিয়াটা সৃষ্টি হতে পারে। তখন আমরা ডিসেন্ট্রিটা কমই বলি, আমরা মেনলি বলি ডায়রিয়া হয়ে গেছে স্যার, ঠিক আছে, ডায়রিয়া হয়ে গেছে। অ্যাবডোমিনাল পেইন হবে, ফিভার আসবে, নাউসিয়া অ্যান্ড ভমিটিং হবে, ডিহাইড্রেশন হবে, বারবার সব জল বেরিয়ে আছে দেহ থেকে, ডেফিনেটলি ডিহাইড্রেশন আসবে। আর রেকটাল, এটা মনে রাখতে হবে না, যেটি জিনিস বললাম, ডায়রিয়া হয়ে যেতে পারে, অ্যাবডোমিনাল পেন হতে পারে, ফিভার হতে পারে, নাউসিয়া অ্যান্ড ভমিটিং আসতে পারে, আর বারবার টয়লেটে যাচ্ছ, ডিহাইড্রেশন হতে পারে। ওই কারণে আমরা বারবার বলি কি ওআরএস খাও, বেশি বেশি ওআরএস খাও, ঠিক আছে। অল গুড, অল ক্লিয়ার গাইজ? আশিক, শবনম, দিতি, অস্মিতা, অনির্বাণ, সুদীপা, ওকে, ইয়েস। হ্যাঁ, অস্মিতা আর অনির্বাণ, তোমাদের জন্য বলি, তোমার কাছে ওই দুটো বাটন আছে, একটা থামস আপ, একটা থামস ডাউন। হ্যাঁ, ওটা ইউজ করতে গেলে কোনো ট্যাক্স লাগে না, না জিএসটি না ট্যাক্স, কিছু লাগে না, আনলিমিটেড ইউজ করো যত ইচ্ছা, বুঝতে পারলে থামস আপ, না বুঝতে পারলে থামস ডাউন, ঠিক আছে। পুরোপুরি এঙ্গেজ থাকো ক্লাসের সঙ্গে। ডিসেন্ট্রি ডায়াগনোসিস কী করতে হবে? এটা যদি তোমরা এবার হও, বাট ঠিক আছে, তোমরা যদি জেনপাস ক্র্যাক করে নেবে, ওয়েট, জেনপাস ক্র্যাক করার পরে তোমরা পেলে ডিএমএলটি বা বিএমএলটি, ডেফিনেটলি যদি ডিএমএলটি তো স্টেট ফ্যাকাল্টি আলাদা এক্সাম হয়, বিএমএলটি যদি পেয়ে যাবে, তখন বিএমএলটি পেলে তো অনেকগুলো কাজ করতে হয়, তখন কিন্তু এক্সামিনেশন অফ ফ্রেশ স্টুলটা ভালো করে শিখতে হবে, ঠিক আছে। তো ডিসেন্ট্রির ক্ষেত্রে এটা একটা ডায়াগনোসিস করার উপায়। সেই স্টুলটাকে আমরা নিয়ে দেখি, এক্সামাইন করে যদি স্টুলে পেয়ে যাই যে হ্যাঁ ডিসেন্ট্রির সিজেল্লার স্পিসিস প্রেজেন্ট আছে, তাহলে বুঝে যাবো যে হ্যাঁ এই ভদ্রলোকের ডিসেন্ট্রি হয়েছে। নেক্সট যেটা ডিজিজ আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিফথেরিয়া। ডিফথেরিয়াকে আরেকটা কি বলা হয়? হুপিং কফ বা হুপিং কাশি। ডিফথেরিয়া কারণ একটা হুইপ করে একটা খুব বাজেভাবে শব্দ বেরায়। এই ভদ্রলোক যারা ডিফথেরিয়া দ্বারা আক্রান্ত হয়, এদের ক্ষেত্রে একটা হুপ, মানে যে কাশির আওয়াজটা হয় সেখানে হুইপ একটা সাউন্ড আসে, যার কারণে হুপিং কফ বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, ডিফথেরিয়ার মানে প্যাথোজেনের নাম। যা পড়লাম এখন অবধি, এই ডিফথেরিয়ার প্যাথোজেন আর নিউমোনিয়ার প্যাথোজেনটা ইম্পর্টেন্ট, আসার চান্সেসটা অনেক বেশি, ভালো করে রাখবে একটু। হ্যাঁ, ডিফথেরিয়ার প্যাথোজেনের নাম হচ্ছে করেনিব্যাকটেরিয়াম ডিফথেরি। ওকে, চলো দেখি করেনিব্যাকটেরিয়াম ডিফথেরি মেনলি কাকে, কোন জায়গাটাকে বডির ইনফেক্ট করে। তো এটা মেনলি যে আছে আমাদের মিউকাস মেমব্রেন অফ নোজ, থ্রোট অ্যান্ড টনসিলস, যেটা কমপ্লিট ইএনটির আন্ডারে পড়ে, যে ইএনটি ডাক্তার আন্ডারে পড়ে না, আমাদের নোজ, নাকের নাসাল চেম্বার থেকে নিয়ে, থ্রোট থেকে নিয়ে, টনসিলস এরিয়া যা আছে ভেতরে, এই ভেতরের পুরো নাসাল চেম্বার থেকে নিয়ে থ্রোট অফ দি টনসিল চেম্বারগুলো ইনক্লুড করে এই জায়গাটাকে মেনলি ভেতর থেকে মিউকাস মেমব্রেন, উপরে তো মিউকাস লেয়ার থাকে, সেই মিউকাস মেমব্রেনটাকে পুরো ড্যামেজ করে দেয়, আর ওখানটাতে বাসা বাঁধে এই করেনিব্যাকটেরিয়াম ডিফথেরি ব্যাকটেরিয়া।
তো ডেফিনেটলি আমার যদি এখানে একটা বাজেভাবে খারাপ ব্যাকটেরিয়া যে প্যাথোজেন সে বাসা বাঁধে, তো কেমন হবে? সোর থ্রোট হবে, আর প্রচণ্ড গলা ঝালা করবে, ঠিক আছে, জ্বর চলে আসবে, আর ইভেন কি হতে পারে সেখানে ঘাও হয়ে যেতে পারে, টনসিলাইটিস হয়ে যেতে পারে, টনসিল হয়ে যেতে পারে, টনসিলের ঘা হয়ে যেতে, টনসিল বড় হয়ে যেতে পারে, সেগুলো জিনিসও হয়ে যেতে পারে। এটা মেনলি কীভাবে হবে? সো এমন ভদ্রলোক যে অলরেডি ডিপথেরিয়া তারা আক্রান্ত, সে যদি হাঁচি ফেললো, এভাবে মুছে নিল নাকটা মুছে নিয়ে আবার সে হাতটা দিয়ে ভদ্র করে হ্যান্ডশেক করলো তোমার সঙ্গে, বা ওর বাকি পরিবেশের সঙ্গে যেখানে আছে, যে পরিবেশের সঙ্গে ও মেলামেশা করছে, সে পরিবেশের সঙ্গে কিন্তু দ্যার ইজ এ হাইলি চান্স, কারণ এটা খুবই একটা ইনফেকশিয়াস ডিজিজ, তো ইনফেকশনের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, ঠিক আছে। সো এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া মেনলি এরকমভাবেই টাচ, বা ধরো আমার এই ডেস্কে বসে আরেক ভদ্রলোক কাজ করছিল, ঠিক আছে, এবার ওর হাঁচি হয়েছে, ও মাউস টাউস টাচ করেছে, এই পেনটা টাচ করেছে, কথার কথা, তখন কী হবে? এবার আমি এসে তারপরের মেম্বারে এসে হাত দিয়েছি, তো এখানে একটা চান্স আছে। বা এটিএমে ইমাজিন করো, এটিএমে টাকা তুলছো, তুমি পিন ফিন দিলে, তোমার এটিএম টাচ করলে, মেশিনটাকে টাচ করলে, টাকা বার করলে, সেই জায়গাটাতে আবার একটা পরের লোক এসে, আর তুমি অলরেডি ডিপথেরিয়া আক্রান্ত, তুমি ওখানে হাঁচি ফেলেছো, কাশি ফেলেছো, তুমি তোমার হাতটা টাচ করেছো ওখানে, তো নেক্সট যে আসবে সুস্থ লোক, তারা কিন্তু ওখানে ইনফেক্ট হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। সো চলো, ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পার্সন থ্রু দ্য এয়ার, ডিরেক্ট কন্ট্যাক্টের সাহায্য হতে পারে, বা বাতাসের সাহায্যে কিন্তু কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া ট্রাভেল করে অন্য একজনকে অসুস্থ করে তুলতে পারে। কি করে ডায়াগনোসিস এটার জন্য? থ্রোট সোয়াব কালচার করা হয়। থ্রোট সোয়াব কালচার মানে একটা কটনের সোয়াব নেওয়া হয়, সেই সোয়াবটা একটু গলায় দিয়ে জাস্ট এরকমভাবে নিলেই সেটা থেকে বুঝতে পারা যায়, ঠিক আছে, সেই মানে সোয়াবটাকে কালচার করলে বোঝা যায় যে ডিপথেরিয়ার কর্নিব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কর্নিব্যাকটেরিয়াম আছে কি নেই, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া আছে কি নেই, ঠিক আছে। চলো, কি বলছিলাম, এরপরে মুভিং হেড। নেক্সট হচ্ছে হুপিং কফ। ও সরি, আমি মিস্টেক করলাম একটা বড় জিনিস, একটা মিস্টেক করলাম, আমি এটা বলতে গিয়ে ওটা বলে দিয়েছি। হুপিং কফ ওটা না, ডিপথেরিয়া না, এটা হুপিং পার্টুরিসিসকে ওটা বলে হুপিং কফ, আমি মিস্টেক করে দিয়েছি, মাথায় অন্য জিনিস, স্লাইড মিস্টেক করে গেছে, ঠিক আছে। সো হুপিং কফ কার দ্বারা হয়? এটার আসার মানে প্যাথোজেনের যেটা নাম আছে, প্যাথোজেন নামটা আসার চান্সেস খুবই কম, ঠিক আছে, এটা আসার চান্সেস খুবই কম, লিখে রেখেছি, তবু আসার চান্সেস খুব কম বলে রাখলাম, পড়ে রাখতে পারলে ভালো, না পারলে স্কিপ করবে। সো হুপিং কফ যেটা হয়, এটাকে পার্টুসিস বলা হয়, পার্টুসিস। সো পার্টুসিসটা মেনলি কী হয়, এটাও দেখতে পাচ্ছ মেনলি আমাদের সেম ওখানে যেভাবে অ্যাফেক্ট করেছিল রেসপিরেটরি ট্র্যাক্টকে, ঠিক আছে, ওই নাজাল থেকে নিয়ে থ্রোট চেম্বার থেকে নিয়ে পুরো লাংস অবধি পুরোপুরি এটাতে ইনফেক্ট হয়ে যাবে। আর এর ফলে এখানেও সেম, কন্ট্যাক্ট উইথ থ্রোট ডিসচার্জ, কন্ট্যাক্ট বা হাঁচি ফেললে, কাশি হলো, সে থ্রোটের বাইরে যদি ডিসচার্জ বেরিয়ে আসে, কফ ফেললে, তো সেখান থেকে কিন্তু মেনলি ছড়িয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি। আর প্রচণ্ড কাশি হয় এখানে, প্রচণ্ড কাশি হয়, যেটা বলছিলাম হুপ সাউন্ড হবে, সে হুইপ সাউন্ডটা এখানে মেনলি হয়। আর এটার ক্ষেত্রে নোজ থ্রোট, অ্যাকচুয়ালি দুটো না খুবই বেশি সিমিলার, যেটার আগে পড়লাম আর এই ডিজিজটা অত্যন্ত বেশি সিমিলার, মানে ডায়াগনোজ করতে ধরো ঠিকঠাকভাবে ডায়াগনোজ না করতে পারলে কনফিউজ থেকে ডাক্তাররাও যে কী হয়েছে, পার্টুসিস হয়েছে নাকি ডিপথেরিয়া হয়েছে। এখানে শুধু ডিফারেন্সিয়েট আমরা খুব ভালো করে করতে পারি এর হুপ সাউন্ডটা দিয়ে, ঠিক আছে, এটাকে পার্টুসিস বলা হয়। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে কীভাবে ডায়াগনোজ করবো, থ্রোট সোয়াব কালচার, থ্রোটের সোয়াব নেব, সোয়াবটাকে কালচার করব, তাহলে ধরা পড়ে যাবে যে কী হয়েছে। সো এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে টিউবারকিউলোসিস বা টিবি, একটা সব থেকে ডেঞ্জারাস, আর এখন যেটার টিবি লোড যেটা ম্যাক্সিমাম, টিবি খুবই হাইলি ডেডলি আর ডেঞ্জারাস একটা ডিজিজ, টিউবারকিউলোসিস। এতদূর অবধি সবার ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে টিউবারকিউলোসিসের আগে পর্যন্ত? দিতির ক্লিয়ার, শাবনামের ক্লিয়ার, ওকে, আশিক, সুদীপা, অনির্বাণ, স্মিতা ক্লিয়ার, ঠিক আছে। টিউবারকিউলোসিসের ক্ষেত্রে কি হয়? টিউবারকিউলোসিসের ক্ষেত্রে আচ্ছা দেখছো, এটা আগের স্লাইডে থেকে গেছে পিপিটির। টিউবারকিউলোসিস ক্ষেত্রে এটা হয় মেনলি আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক প্যাথোজেনের দ্বারা, কিন্তু এটা সালমোনেলা টাইফির প্যাথোজেনের নাম এখানে দিয়ে দিয়েছে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক এক ভদ্র লোক আছে, একটা ব্যাকটেরিয়া আছে যার দ্বারা এই টিবি ডিজিজটা হয়, ঠিক আছে। টিবিটা মেনলি আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে, পুরো লাংসকে খুব বাজেভাবে ড্যামেজ করে দেয়, খুবই বাজেভাবে ড্যামেজ করে দেয়, ঠিক আছে। এবার লাংসের অনেকগুলো সিচুয়েশন হয়, যখন আমরা যেটা অ্যালভিওলার হায়ার ক্লাসে যখন যাবে পড়বে,
অনেকগুলো সিচুয়েশন হয়, ব্লাড জমে গেছে, ঠিক আছে, তাহলে হিমোথোরাক্স বলি ওটাকে। বাতাস ধরে গেছে লাংসের মধ্যে, তো ওটাকে তোমার নিউমোথোরাক্স বলি। সো হিমোথোরাক্স, নিউমোথোরাক্স, জল জমে যায়, তো সিচুয়েশন অনুযায়ী অনেকগুলো কন্ডিশন তৈরি হয়। সো এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা আছে, এটা কিন্তু বাজেভাবে লাংসটাকে আমাদের ড্যামেজ করে। আর লাংস ড্যামেজ হওয়ার মানে বুঝতে পারছো সিম্পলি, এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সবাই পড়তে পারছো না? পড়তে পারছো তো এখানে গাইজ এভরিওয়ান? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সবাই পড়তে পারছো? নাহলে লিখে নাও, এটা এটা পিপিটির উপরে লেখা যায় না ঠিকঠাকভাবে। সো হ্যাবিটেট হয় মেনলি এদের লাংস, আর ইনহেলেশন অফ ড্রপলেটস ফ্রম কাফ। যে লোকটা কাফ করলো, কারণ ওর পুরো যে লাংস আছে, পুরো লাংসটা ইনফেক্টেড হয়ে গেছে। পুরো লাংসটা ইনফেক্টেড হয়ে যাওয়ার কারণে ওর যখনই কোনো কাফ হবে, সে কাফের হাইলি এই টিবি ব্যাকটেরিয়াটা থাকবে, টিবি ব্যাকটেরিয়া থাকবে, সেই টিবি ব্যাকটেরিয়া থেকে সেটা বাকি লোককে ছড়াবে। তো এই যেহেতু পুরো লাংসটাকে অ্যাফেক্ট করে, প্রচণ্ডভাবে চেস্ট পেন হয়। তোমার যে কাফ হবে, সে কাফে ব্লাড আসবে, বেশিরভাগ লোক এখান থেকে বুঝতে পারে, ঠিক আছে। প্রথমবার যে হঠাৎ করে বুঝতে পারে না, ওর এটা দিয়ে প্রথম ধরা পড়ে অনেকের ক্ষেত্রে, যে হঠাৎ করে কাফে ব্লাড, তখন বুঝতে পারে যে কিছু ডেডলি সিচুয়েশন হয়ে গেছে। ওয়েট লস হয়ে যায়, একদম অ্যাপেটাইট হারিয়ে যায়, খাওয়ার দাওয়ায় রুচি থাকে না, অ্যাপেটাইট হারিয়ে যাওয়ার কারণে প্রচণ্ডভাবে ওয়েট লস হতে থাকে, ঠিক আছে। আর বাকি যেগুলো বেসিক জিনিস আছে, মাথা ব্যথা, বই বই ভাব, খাওয়ার দাওয়া না খেতে পারা, এই সমস্ত কিছু তো হবেই। ওর সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে চেস্ট পেন, কাফের সঙ্গে ব্লাড, ওয়েট লস, এগুলো হচ্ছে মেজর সিমটম অফ টিউবারকিউলোসিস, ঠিক আছে। টিউবারকিউলোসিসের ডায়াগনোসিস কি? মান্টু টেস্ট করা হয়, ঠিক আছে। এই মান্টু টেস্ট করা হয়, ব্লাড টেস্ট করা হয়, চেস্ট এক্সরে করা হয়। চেস্ট এক্সরে মেনলি হার্ট মানে লাংসের সিচুয়েশন দেখার জন্য, ব্লাড টেস্ট দেখার জন্য প্লেটলেটের কাউন্ট কী আছে, বেড়ে গেছে নাকি, কমপ্লিট ব্লাড সেল কমে গেছে নাকি, ব্লাড টেস্ট করা হয়। আর মান্টু টেস্টটা করা হয়। এই টেস্টে কী করা হয় মেনলি, মান্টু টেস্টে এটাতে মেনলি এইভাবেই না, একটা তোমার প্রোটিন ডেরিভেটিভ আছে, ওয়েট ভাই, একটা প্রোটিন ডেরিভেটিভ আছে যেটা তোমার ওই টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া থেকে ধরো ডিরাইভ করা। ওই প্রোটিন ডেরিভেটিভটাকে হাতে জাস্ট এভাবে একটু দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে পেশেন্টকে রেখে দেওয়া হয় মোটামুটি 48 থেকে নিয়ে তোমার 72 আওয়ার্স পর্যন্ত। পেশেন্টকে বলা হয় বাড়ি যা। পেশেন্ট বাড়ি গেল, এবার সেই পেশেন্টটাকে এবার 48 বা 72 আওয়ার্স পরে আবার এসে দেখা হয় যে যেটুকু জায়গাতে দিয়েছিল ওইভাবে অল্প একটু জায়গাতে জাস্ট সুচ দিয়ে ওই প্রোটিন ডেরিভেটিভটা, এবার ওটা ওর বডিতে থেকে রিয়াকশান করার পর সাইজটা কেমন হয়েছে, সাইজটা যদি বেড়ে যায়, একটা ওটা মিলিমিটারে মাপা হয়, আবার সাইজটা যদি বেড়ে যায় তাহলে বোঝা, ওই মান্টু টেস্ট বলে এটাকে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ লোকটা যে আছে টিবি আক্রান্ত। তারপর তো ইমিডিয়েট অ্যাকশন, টিবি পেশেন্টকে কেউ ইজিলি রাখে না, ওকে আইসোলেট করে রাখা হয় হসপিটালের মধ্যে যখন পেশেন্ট ম্যানেজ করে। সো টিবির যারা পেশেন্ট আছে, সে টিবি পেশেন্টদেরকে বাকি নর্মাল আইসিইউতে, নর্মাল ওয়ার্ডে রাখা হয় না, ওদেরকে পুরোপুরি সেপারেটভাবে আইসোলেট করে রাখা হয়, কারণ ইট ইজ হাইলি ইনফেকশিয়াস। হাইলি মানে হাইলি, যারা নার্স বা যারা ডক্টর ইভেন যাবে, ওরাও খুব সাবধান হয়ে ঠিকঠাকভাবে নিজের সব কিছু মেনটেন করে, গ্লাভস থেকে নিয়ে মাস্ক থেকে নিয়ে সমস্ত কিছু মেনটেন করে গিয়ে তারপরে সেই পেশেন্টকে হ্যান্ডেল করে। আদারওয়াইজ দ্যার ইজ এ হাই চান্স কি বাকি অন্যরাও, সুস্থ লোকেরা ওটার দ্বারা ইনফেক্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে টিবির ব্যাপারে। এতটুকু জানলে তোমাদের জন্য আপাতত মোর দ্যান এনাফ। আশা করি এখানে আর নেই। আচ্ছা দেখছো, ওটা মিস্টেক হয়ে গেছে, এখানে এসছে, ডাবল হয়ে গেছে স্লাইড, ঠিক আছে। চলো, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। তোমরা রেডি সবাই কোয়েশ্চেনের জন্য? এভরিওয়ান, কারো কোনো কোয়েশ্চেন সোফার? কারো কোনো কোয়েশ্চেন এখন অবধি? দেখো, যেটা আজকে মেনলি এখন ডিসকাস করছিলাম না, এই ডিসকাশনগুলো মেনলি আমাদের ধরো মানে থিওরিটিক্যাল ডিসকাশন, বোঝার মতো জিনিস এখানে কম ছিল আজকে। সেল সাইকেল যেমন বোঝার মতো জিনিস, ঠিক আছে, সেখানে থিওরিটিক্যাল ডিসকাশনটা বেশি। এখানে জিনিসগুলো তোমার ডিজিজের নাম কি, প্যাথোজেনের নাম কি, সিমটম কি, কোথায় বাসা বাঁধে, হালকা ট্রান্সমিট কীভাবে হয়, এই বেসিক জিনিস জানতে পারলে তোমাদের জেনপাসের একটা কোয়েশ্চেনের বাইরে যাবে না। সো তোমরা এখন, আমি কিছু 2-4টা কোয়েশ্চেন তোমাদেরকে করবো যা যা ডিসকাস করলাম এর উপরে। তোমরা কি সবাই রেডি এটার জন্য? হাউস দ্য জোজ? দিতি রেডি, শাবনাম রেডি, অনির্বাণ রেডি, সুদীপা রেডি, অস্মিতা রেডি, এভরিওয়ান রেডি? ওকে গাইজ, লেটস দেন। চলো ফার্স্ট কোয়েশ্চেন, চ্যাটে অ্যান্সার করো, চ্যাটে। অস্মিতা, চ্যাট বক্স আছে দেখো, ইনকল মেসেজ বলে একটা অপশান আছে চ্যাট বক্স, সেই চ্যাট বক্সে অ্যান্সার করো ফটাফট। অপশান এ, বি, সি, ডি, ফটাফট। অনির্বাণ দাস, আশিক মণ্ডল, শাবনা মুস্তারি, সুদীপা মণ্ডল,
স্যার কোথায় করব, চ্যাট বক্সটা কোথায়? একটা ইন কল মেসেজ বলে একটা অপশন পাবে, দেখবি ইন কল মেসেজ, ইন কল মেসেজ পেয়েছো? থ্রি ডটে ক্লিক করো, যদি এমনি ওপেন না পাও থ্রি ডটে ক্লিক করো, হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ। সেই ইন কল মেসেজে ক্লিক করো, সেখানে ক্লিক করলে পেয়ে যাবে চ্যাট বক্স। ওকে, সো অনির্বাণ দাস, আশিক মন্ডল, শাবনাম মুস্তারি, সুদীপা, দিতি, এভরিওয়ান হ্যাজ ডান কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। সো এটা কোয়েশ্চেনে ফার্স্ট হলো অনির্বাণ দাস। আমরা শেষে ডিক্লেয়ার করবো কে ফার্স্ট হচ্ছে। সেকেন্ড, নেক্সট কোয়েশ্চেন গাইজ, ফার্স্ট। কি বলছে কোয়েশ্চেনে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নন কমিউনিকেবল ডিজিজ? অ্যাস্থমা, ডায়াবেটিস, ক্যান্সার, ম্যালেরিয়া। অনির্বাণ দাস, আশিক, সি, সি, ডি, টি। অস্মিতা, তুমি দুবার সি লিখেছিলে, আগেরটার না পরেরটার? স্যার পরেরটা। আচ্ছা, সো এখানে একটু ছোট্ট মিস্টেক হয়ে গেল, ঠিক আছে। সুদীপা, দিতি, তোমরা শুধু কারেক্ট অ্যান্সার করেছো, যারা ম্যালেরিয়া করেছো। রেস্ট পিপল হ্যাজ ডান ইনকারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেনে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নন কমিউনিকেবল ডিজিজ? কোনটা নন কমিউনিকেবল ডিজিজ নয়? কোনটা নন কমিউনিকেবল ডিজিজ নয়? ম্যালেরিয়া যেটা আছে সেটা নন কমিউনিকেবল ডিজিজ নয়, ম্যালেরিয়াটা একটা কমিউনিকেবল ডিজিজ। কেন কমিউনিকেবল ডিজিজ? ম্যালেরিয়া কেন কমিউনিকেবল ডিজিজ সুদীপা? সেটা মসকিউটো থেকে ছড়ায়। হ্যাঁ, তো মসকিউটো কি করে? একটা ইনফেক্টেড লোককে থেকে ওর ব্লাডটাকে আবার অন্য লোককে ইনফেক্ট করে, এক জায়গা থেকে হ্যাঁ। আরেক জায়গায় নিয়ে যায়। তো কমিউনিকেট করছে, ঠিক আছে, ট্রান্সমিট করছে, ইনফেক্ট করছে। ডায়াবেটিস যেটা হয় ওটা নন কমিউনিকেবল, ঠিক আছে। তোমার ক্যান্সার যেটা হয় সেটা নন কমিউনিকেবল, আর অ্যাস্থমা যেটা হয় সেটা নন কমিউনিকেবল। ম্যালেরিয়া যেটা আছে সেটা আমাদের নন কমিউনিকেবল ডিজিজ। বাকিটা বুঝতে পেরেছো না? ডাউট আছে কারো কিছু এখানটাতে? সি যেটা হচ্ছে সেটা আমাদের কারেক্ট অ্যান্সার, ম্যালেরিয়া। বাকিরা সব এখানে কমিউনিকেবল ডিজিজ। এখানে বুঝবে এই কোয়েশ্চেনটা, নট এ নন কমিউনিকেবল ডিজিজ। চলো নেক্সট কোয়েশ্চেন করো। এটাতে কারেক্ট অ্যান্সার কে করলো তাহলে? সুদীপা, ডি করেছে সবার আগে। অস্মিতা সরকার, ডি, টাইফয়েড ইজ ট্রান্সমিটেড বাই সেক্সুয়াল কন্ট্যাক্ট। এর আগেরটা সুদীপা দিতি, গুড জব সুদীপা দিতি, ভালো করেছিল। টাইপ মিস্টেক, সি। ইয়েস, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। খুব ইজি একটা কোয়েশ্চেন, সবাই এটা পারারই কথা, ঠিক আছে। গুড জব, গুড জব। এটাতে কে টপ করলো থার্ড কোয়েশ্চেন আমাদের? অনির্বাণ দাস। অনির্বাণ ইজ ডুইং গুড। ওকে অনির্বাণ, নেক্সট কোয়েশ্চেন। ফাস্ট 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 ফাস্ট।
আশিক মন্ডল বি, অনির্বাণ বি, অস্মিতা বি, শবনম ওকে। সো আশিক, সবার আগে অ্যান্সার করেছে কারেক্ট অ্যান্সার। সো নিউমোনিয়া যেটা আছে আমাদের লাংসকে ড্যামেজ করে বাজেভাবে। ঠিক আছে, সবাই পেরে গেছে, গুড জব। এক্ষুনি পড়লে এক্ষুনি দেখলে সবার মাথায় আছে, পেরে গেলে। হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে মাথায় এটা নিয়ে যেতে হবে রিভাইজ করে, ভুললে চলবে না। নিউমোনিয়া অ্যালভিউলা এগুলোকে ড্যামেজ করে বাজেভাবে। চলো এবার আমরা ভাইরাল ডিজিজ শুরু করব। গুড জব এভরিওয়ান, আমরা ভাইরাল ডিজিজ শুরু করব। কিন্তু ভাইরাল ডিজিজে যাওয়ার আগে একটা খুব ভেরি ফেমাস ইনফেমাস একটা ডিজিজ আছে যার নাম ম্যালেরিয়া। যেটা কিসের সাহায্য হয়, কে বলবে? ম্যালেরিয়া কিসের সাহায্য হয়? ফিমেল অ্যানোফিলিস মস্কিটো। Female Anopheles mosquito is the vector of which pathogen? Sudipa. প্লাজমোডিয়াম। And Plasmodium falls into which category? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, Now ফ্যালসিপেরাম। বুঝলে না, কোশ্চেনটা হলো যে প্লাজমোডিয়াম একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, একটা প্রোটোজোয়া। ইয়েস, এটা শুনতে চাইছিলাম। সো ভাইরাল ডিজিজ আমরা আসছি, তার আগে একটা খুব ফেমাস প্রোটোজোয়া ঘটিত ডিজিজ আছে যেটার নাম হচ্ছে ম্যালেরিয়া। সো আমরা ম্যালেরিয়াটা আগে দেখিনি, ঠিক আছে? ম্যালেরিয়াটা ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া থেকে একটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? হাই চান্স। সবাই জানো ম্যালেরিয়ার ব্যাপারে, সবাই জানো ম্যালেরিয়া কার দ্বারা হয়? একটা জেনাস আছে, যে জেনাসটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম জেনাসের অন্তর্গত কয়েকটা স্পিসিস আছে। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স, একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, একটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি। এই তিনটি স্পিসিস আছে যারা মেনলি রেসপন্সিবল এই ম্যালেরিয়া ডিজিজটার জন্য। তার মধ্যে এটা যেটা আছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা আমাদের মধ্যে করায় সেরিব্রাল ম্যালেরিয়া। অত বেশি জানতে হবে না হোয়াট ইজ সেরিব্রাল ম্যালেরিয়া। সেরিব্রাল মানে বুঝতে পারছো? সেরিব্রাল মানে বুঝতে পারছো যেটা আমাদের ব্রেন রিলেটেড, ঠিক আছে? সো যেহেতু ব্রেন রিলেটেড, তো এখানে বাঁচার অপশানটা অনেক কমে যায়। সো আরে ভাই, এটা এই পাওয়ার পয়েন্টে করাতে হবে। এই সেরিব্রাল ম্যালেরিয়া করায় প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, যার কারণে এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস। এটা একটা মাথায় রাখতে হয় তোমাদেরকে যে মোস্ট ডেঞ্জারাস ফর্ম কোনটা স্পিসিস সব থেকে ডেঞ্জারাস বলাটা করায় প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আর জেনাসের নাম কি? প্লাজমোডিয়াম। এটা হচ্ছে পজিটিভ এজেন্ট বা প্যাথোজেন। এরপরে যদি ভেক্টরের নাম বলি, তাহলে যেটা বললে সুদীপা তুমি, ট্রান্সমিটেড বাই দ্য বাইট অফ ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো, যেটা তোমরা সবাই ছোটোবেলা থেকে পড়ে আসছো, সবাই জানো। ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো নামক একটা মশা আছে, যে অ্যানোফিলিস মশার দ্বারা এই ম্যালেরিয়া ডিজিজটা মেনলি মানে প্রবাহিত হয়, একের পর একে ট্রান্সমিটেড হতে থাকে। অ্যান্ড মস্কিউটো অ্যাক্টস অ্যাজ এ ভেক্টর অ্যান্ড ডেফিনেটিভ হোস্ট ওয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন ওয়ার্কার্স। সো হোয়াট এক্স্যাক্টলি ডেফিনেটিভ হোস্ট? ম্যালেরিয়ার যেটা মানে প্যাথোজেন আছে, এই প্যাথোজেনের দুটো লাইফের স্টেজ থাকে লাইফ সাইকেলের মধ্যে। একবার হয় মানুষের দেহে কমপ্লিট, একটা হয় মশার দেহে কমপ্লিট। আসছি সামনে, বুঝতে পারবে আরও। তো কি হয় যদি একটা বেসিক সামারাইজ দেখতে যায়, সামারাইজেশন করে একটা জাস্ট স্টেপ বাই স্টেপ ইজিভাবে দেখতে যায় যে এক্স্যাক্টলি ম্যালেরিয়াটা হয় কি। সিম্পল এটা হচ্ছে একটা ফিমেল অ্যানোফিলিস মশা। এই ফিমেল অ্যানোফিলিস মশাটা একটা সুস্থ মানুষের দেহে কামড় দিল, যে মশাটা নিজে ইনফেক্টেড। ও একটা সুস্থ মানুষের দেহে কামড় দেওয়ার পরে কি হলো, ইনফেক্টেড মস্কিউটো বাইটস পারসন হু বিকামস ইনফেক্টেড। লোকটা এবার ইনফেক্টেড হয়ে গেল। সেই লোকটার এবার ওটা লিভারে যায়, লিভার ইনফেক্টেড হয়। থার্ড স্টেজে সে লিভার থেকে যে কানেক্টেড রেড ব্লাড সেলস আছে, সে রেড ব্লাড সেলসগুলো অ্যাফেক্টেড হয়। রেড ব্লাড সেলস যেমনি অ্যাফেক্টেড হলো, মানুষটার পুরো দেহটা নোংরা হয়ে গেল, বুঝতে পারছেন, দেহের পুরো রক্তটা অ্যাফেক্টেড হয়ে গেল। এরপরে কি হয়, আবার যদি একটা মস্কিউটো এসে সেই লোকটাকে কাটে, তখন সেই লোকটার রক্ত যেটা আছে, সেই রক্ত কি একদম অ্যানোফিলিসওয়ালা পুরোপুরি ড্যামেজ রক্ত, বুঝতে পারছি, দূষিত রক্ত অলরেডি। সেই রক্তটাকে তখন একটা মশা নিল, আবার মশাটা উড়ে উড়ে এখানে ওখানে যাচ্ছে, আবার কোনো একটা সুস্থ লোকের গায়ে বসলো, আবার কেটে দিল, আবার হয়ে গেল। সেরকম একটা লুপে এই ঘটনাটা চলতে থাকে। এটা হচ্ছে একটা বেসিক সামারি, ভালো করে দেখছি স্টেপ বাই স্টেপ কী হয়।
সো বুঝতে পারছো কি হয় একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, বারবার বলছি একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, সবাই জানো, তা রিভিশন করো ভালো করে, একটা ভদ্রলোক কীভাবে কামড় দিল। যখন কামড় দিল তখন ফিমেল অ্যানোফিলিস মসকিউটো তার নিজের স্যালাইভারি গ্ল্যান্ডে কিন্তু সে পার্টিকুলার টক্সিক এলিমেন্টটাকে নিয়ে বসে আছে, সেটার নাম কি দেখছি, সে পার্টিকুলার টক্সিক এলিমেন্টটাকে নিয়ে স্যালাইভারি গ্ল্যান্ডে নিয়ে বসে আছে। স্যালাইভারি গ্ল্যান্ড মানে বুঝতে পারছো তো, যেখান থেকে স্যালাইভা সিক্রেট হচ্ছে মশার, সে স্যালাইভারি গ্ল্যান্ডে নিয়ে বসে আছে। ও যেহেতু যেমনি কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সেগুলোকে সিক্রেট করে মানুষের এবার ব্লাড সার্কেলের মধ্যে চলে আসলো, রক্তের মধ্যে চলে আসলো, সার্কুলেশন সিস্টেমে চলে আসলো। তো এইবার চলে আসার পরে এটার যা ঘটনা ঘটবে, এর যা কপাল আছে, ফেট আছে, সেটা দেখবো। তার আগে খালি একটা জিনিস এখানে দেখো, এই মশার যে টোটাল গল্পটা আছে, মানে এই মশার নাই মানে ম্যালেরিয়া প্যাথোজেনের, তার মেনলি দুটো লাইফ স্টেজ থাকে। একটা মেনলি হয় আমাদের যেটা মানুষের দেহে হয়, হিউম্যান ইজ দ্য হোস্ট হেয়ার, মানুষের দেহে হয়। সেকেন্ড যেটা স্টেপ আছে সেটা মসকিউটোর দেহে হয়। সো এই যে প্যাথোজেনটা আছে, প্যাথোজেনটা দুটো ডিফারেন্ট জীবের উপরে নির্ভরশীল নিজের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য। একটা মানুষের দেহের মধ্যে চলে, একটা মশার দেহের মধ্যে চলে। এটা কথা ক্লিয়ার সবারই এতদূর? কারো কোনো ডাউট কনফিউশন কিছু নেই এখন অবধি? দিতি, আশিক, অস্মিতা, অনির্বাণ, সব ক্লিয়ার? এবার দেখব মানুষের দেহে কী ঘটনাটা ঘটে। এবার আমরা প্রথমে এটাকে দেখব। এবার মানুষের দেহে যে ঘটনাটা ঘটে, মানুষকে বলা হয় ইন্টারমিডিয়েট হোস্ট। মানুষকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট হোস্ট। কেন ইন্টারমিডিয়েট হোস্ট বলা হয় এটাতে আসছি, তার আগে দেখো মানুষকে বলা হয় ইন্টারমিডিয়েট হোস্ট। এখানে কি হয়, ইনফেক্টেড মসকিউটো বাইট করলো, স্টেপ বাই স্টেপ দেখো। প্রথম স্টেপে ইনফেক্টেড মসকিউটো বাইট করলো। এবার যে ফর্মে মশার, যে বললাম না স্যালাইভারি গ্ল্যান্ডে প্রেজেন্ট আছে, মশার যে স্যালাইভারি গ্ল্যান্ডে যে ফর্মে প্রেজেন্ট আছে এই আমাদের নোংরা বিষাক্ত টক্সিক ম্যাটেরিয়ালটা মানে প্যাথোজেনটা, সেটাকে বলি কি, মানে সে দশাটাকে বলি যে দশায় প্রেজেন্ট থাকে, সেটাকে বলা হয় এসপোরোজয়েড দশা। ভালো করে দেখো তাহলে এসপোরোজয়েডটা কি। যদি বলি হোয়াট ইজ এসপোরোজয়েড, তাহলে তোমরা কি বলবে? এসপোরোজয়েডটা কি, কে বলবে এসপোরোজয়েডটা কি? আরে ভাই, প্যাথোজেনের নাম কি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের একটা ফর্ম, প্লাজমোডিয়ামের একটা স্টেজ, ওর লাইফ সাইকেলের একটা স্টেজ, যার নাম স্পোরোজয়েড। এটা হচ্ছে কি স্টেজ? সে টক্সিক স্টেজ। এটা হচ্ছে সে টক্সিক স্টেজ বা ইনফেকসিয়াস স্টেজ, এটাকে বলা হয় মেনলি ইনফেকসিয়াস স্টেজ। মনে থাকবে সবার কি বললাম স্পোরোজয়েডটাকে? ইনফেকসিয়াস স্টেজ। এই ইনফেকসিয়াস স্টেজটার নাম হচ্ছে স্পোরোজয়েড। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে সবাই। যে একটা মসকিউটো যখন মানুষকে কাটে তখন কোন দশায় থাকে প্লাজমোডিয়ামটা? ওর স্পোরোজয়েড দশায় থাকে। এবার ওটা হিউম্যান ব্লাড স্ট্রিমে চলে গেল, মানুষের রক্তে মিশে গেল। তারপরে সেই রক্তটা চলে গেল লিভার সেলসে। তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় থাকতে হবে, দ্যাট ইজ যে কোথায় যায়? লিভার সেলসে যায়। আর লিভারের এক একটা সেলসকে হেপাটোসাইটস বলা হয়। লিভারের এক একটা সেলসকে হেপাটোসাইটস বলা হয়। এবার লিভার সেলসে যাওয়ার পরে সেই ভদ্রলোক মানে সেই স্পোরোজয়েডগুলো অ্যাসেক্সুয়াল মাল্টিপ্লিকেশন শুরু করে। অ্যাসেক্সুয়ালি মাল্টিপ্লিকেশন শুরু করে, নিজের সংখ্যা বাড়াতে থাকে অ্যাসেক্সুয়ালি। আর অ্যাসেক্সুয়াল ডিভিশনে জানো রেট খুবই বেশি। যেরকম সেক্সুয়াল ডিভিশনের টাইম অনেক লাগে সেল ডিভিশনের ক্ষেত্রে, কিন্তু অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে রেট অনেক বেশি। তো খুব ইজিলি, খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই হতে থাকে। দিয়ে যে নেক্সট দশাটা আছে স্পোরোজয়েডের পরে, নেক্সট দশাটার নাম হচ্ছে মেরোজয়েড দশা। এই মেরোজয়েড দশাটার ফর্ম হয়। তারপরে সেই মেরোজয়েড দশাটা এবার পার্টিকুলার সে হেপাটোসাইট থেকে মানে লিভারের সেল থেকে এবার পুরো দেহের যে ব্লাড আছে সেই ব্লাডে এসে প্রবেশ করে। তার মানে কি দেহের ব্লাডে মানে কি সেটা অ্যাকচুয়ালি আরবিসির মধ্যে প্রবেশ করলো, রেড ব্লাড সেলসের মধ্যে প্রবেশ করলো। এবার সে রেড ব্লাড সেলসের মধ্যে প্রবেশ করার পরে আবার কিন্তু এরা নিজের অ্যাসেক্সুয়াল মাল্টিপ্লিকেশনটাকে কন্টিনিউ রাখে। মানে লিভারের সেলের মধ্যে হেপাটোসাইটসের মধ্যে তো হচ্ছিলই, এবার আরবিসির মধ্যে এসে কিন্তু নিজের খেলা বজায় রেখেছে। আবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল মাল্টিপ্লিকেশন চলতে আছে। তারপরে এবার আরবিসির তো একটা লিমিট আছে রে ভাই। আরবিসি কী করে? অক্সিজেন আমাদের ক্যারি করে, নিউট্রিশন ক্যারি করে, কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে। ওর তো একটা লিমিট আছে ক্যারি করার ক্ষমতা। এবার ওর মধ্যে বাইরের কিছু একটা এলিয়েন পদার্থ ঢুকে গেছে, সে ঢুকে খেলা করছে, উল্টোপাল্টা অ্যাক্টিভিটি করছে। ও সহ্য হলো না, বা ফেটে গেল, হাল্ক পুরো একদম বাস্ট হয়ে গেল। আরবিসি যেমনি বাস্ট হয়,
আরবিসি বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে একটা খুবই টক্সিক এলিমেন্ট যার নাম হিমোজোইন, এই হিমোজোইন পদার্থটা রিলিজ হয়। আরবিসি বাস্ট হয়ে গেল, আরবিসি বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে একটা খুবই টক্সিক এলিমেন্ট পদার্থ যেটার নাম হিমোজোইন সেটা এবার রিলিজ হলো। আর এটা যেমনি দেহের মধ্যে রিলিজ হলো তেমনি দেহ আর সহ্য করতে পারবে না, অনেক সহ্য করছিল, এবার সহ্যের বাইরে হয়ে গেল। এবার সেই লোকটার মধ্যে ফিভার, জ্বর চলে আসতে আসবে, আর চিলস, একদম কাঁপুনি দিয়ে দিয়ে বাজেভাবে জ্বর আসবে। ঠিক আছে, আর এটা প্রত্যেক 3-4 দিন অন্তর অন্তর, 3-4 ডেজ অন্তর অন্তর রিকারিং হয়, এটা বারবার ফিরে ফিরে আসে। জ্বরটা ছুটলো, আবার 3-4 দিন পর পর বাজেভাবে কাঁপুনি দিয়ে জ্বর আসবে। এটা হচ্ছে সিমটম, যে ম্যালেরিয়া ধরা পড়ার সিমটম কি। হিমোজয়েন হচ্ছে খুব একটা টক্সিক সাবস্ট্যান্সেস, যেটা আসার পরে কিন্তু মানুষের মেনলি জ্বর টর আসছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, সাম মেরোজয়েডস ডেভেলপ ইন্টু গ্যামেটোসাইটস। এবার অনেকগুলো মেরোজয়েডস ছিল, এই মেরোজয়েডসগুলো একটা দশার নাম তো, স্পোরোজয়েড পরে মেরোজয়েড। এবার এই মেরোজয়েডগুলো আবার নিজেকে ডেভেলপ করতে শুরু করে, দিয়ে নিজেকে একটা গ্যামেটোসাইটে কনভার্ট করে। গ্যামেটোসাইটে কনভার্ট করে। গ্যামেটোসাইট মানে কি, গ্যামেট সেল, সাইট মানে বায়োলজির ভাষায় সেল, সোজা কথা। তো গ্যামেট সেল মানে কি, একটা গ্যামেট যে আছে, একটা গ্যামেট যে আছে, এগুলোকে একটা যদি গ্যামেট সেল হয় তার মানে কি ওদের মধ্যে এবার ক্ষমতা আছে যে ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করবে। তো এরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করার জন্য রেডি। ঠিক আছে, একটা মানুষের দেহে পুরো খেলা করে দিয়েছে, একটা সুস্থ ভদ্র মানুষের জীবনযাপন পুরো নষ্ট করে দিয়েছে, ওকে জ্বরে ফরে ফেলে দিয়ে পুরো রক্তটাকে দূষিত করে দিয়েছে। আর একটা মেরোজয়েড নিজে গ্যামেটোসাইট নিজেকে বানিয়ে নিয়ে গ্যামেট আকারে রেডি হয়ে বসে আছে। এইবার সেই ভদ্রলোক শুয়ে আছে বিছানায়, অসুস্থ লোক, ঘুমোচ্ছে, জ্বর হয়েছে খুব বাজেভাবে। আর একটা মশা আসলো, যে মশাটা কিন্তু সুস্থ মশা, যে মশাটা রক্তে অলরেডি এই প্লাজমোডিয়ামের যে প্যাথোজেন সেটা কিন্তু প্রেজেন্ট নেই। সেই সুস্থ মশাটা যেমনি এসে সেই লোকটার গায়ে কামড় দিল, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই এই গ্যামেটোসাইট যে স্টেজটা আছে, এই গ্যামেটোসাইটিক স্টেজটা এবার মশার মধ্যে চলে গেল। আর যেমনি মশার মধ্যে গেল রক্তের থ্রুতে, ওই গ্যামেটসটা মসকিউটের গাটে গিয়ে, মসকিউটের গাটে গেল, মানে মসকিউটের গাট মানে বুঝতে পারছো, মসকিউটোর যেটা ছোটো পেট আছে ওই পেটের মধ্যে যে পাকস্থলী আছে সেগুলোকে গাট বলছে। সেই গাটে গিয়ে এবার ফিউজ করে গেল, মানে দুটো গ্যামেট, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট ফিউজ করলো, দিয়ে নিজের সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট করলো। তার মানে কি, এবারে যখন মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফিউজ করবে জাইগোট তৈরি হবে, জাইগোট তৈরি হয়ে গেল। এবার জাইগোটটা তৈরি করে উকাইন, এটা মনে রাখতে হবে না, উকাইনেট তৈরি করে, উসিস্ট তৈরি হয় ফার্দার, দিয়ে আবার এই উকেনেট আর উসিস্ট ফর্মের পরে যে স্পোরোজয়েডওয়ালা ফর্ম আছে এটা আবার তৈরি হয় উসিস্ট থেকে। এবার স্পোরোজয়েডটা আবার বসে থাকবে না গাটে, খুব খারাপ, খুব খারাপ ভাই। স্পোরোজয়েড আবার গাটে বসে থাকবে না, আবার নিজেকে ট্রান্সফার করতে হবে স্যালাইভারি গ্ল্যান্ডে। চল কুছ তো কাম করনা है, रचाना है, गेम खेलना है। তো আবার স্যালাইভারি গ্ল্যান্ডে বসে গেল। আবার সেই মশাটা যখন আবার কোনো ভদ্রলোককে, যে লোকটা সুস্থ লোক সে সুস্থ লোককে কামড়ালো, সে নেক্সট হিউম্যানটাকে আবার নিজের বাটের মাধ্যমে আক্রান্ত করলো। সব থেকে এখানে আয়রনিক্যাল পয়েন্ট হচ্ছে যে ভাবো, কোনো একটা প্রাণীর জীবনচক্র কমপ্লিট করার জন্য কিন্তু জীবনচক্র অলওয়েজ, প্রাণীর সর্বদাই ইচ্ছা থাকবে কি নিজের জীবনচক্র কমপ্লিট করি। ঠিক আছে, সব মানে যার মধ্যে জীবন আছে তার অবশ্যই এটা চেষ্টা থাকবে নিজের জীবনচক্র কমপ্লিট করি। আর জীবনচক্র কমপ্লিট করার জন্য, নিজেদের রিপ্রোডাকশন করে নিজের সংখ্যা বাড়ানোর জন্য যার যেটা করার সে করবে। একটা আমরা হিউম্যান লিভিং, তো আমরা লিভিং বিং বা আমরা বা প্লান্টরা যার মধ্যে লিভ আছে, প্রাণ আছে, আমাদের প্রথম প্রায়োরিটি থাকে খাদ্য, খেয়ে দিয়ে বেঁচে থাকা। এবার যদি বেঁচে থাকতে পারি, খেয়ে দিয়ে বেঁচে আছি, তাহলে নেক্সট স্টেপ থাকে রিপ্রোডাকশন করা, যে হ্যাঁ নিজের প্রজন্মকে আগে বাড়াবো। সো এক্স্যাক্টলি এদের কোনো ইচ্ছা নাই যে আমি একটা লোককে গিয়ে ম্যালেরিয়া নামক একটা ডিজিজ করাবো। যে প্যাথোজেনটা আছে প্লাজমোডিয়ামও জানে না যে ম্যালেরিয়া হবে, কার কী হবে, ওর যায় আসে না। ওর ইচ্ছা কি, আমার প্রজন্মটা বরকরার থাকুক, যার কারণে ও একটাকে কামড় দিচ্ছে, কারণ ওকে মানুষের রক্ত লাগবেই। খুব ইম্পর্টেন্ট কথা মাথা রাখছি ফর এক্সট্রা নলেজ, এটা পরীক্ষা আসবে না কিন্তু মনে রাখো এই জিনিসটা, যে মশারা আমাদেরকে কামড়ায়, মশারা কোনোদিন আমাদের রক্ত থেকে নিউট্রিশন পায় না। মশারা কখনোই আমাদের রক্ত থেকে নিউট্রিশনের জন্য আমাদেরকে মেনলি কামড়ায় না। ঠিক আছে, ওরা নিউট্রিশন নেয় না আমাদের রক্ত থেকে, কিন্তু ওই যে লাইফ সাইকেলটা কমপ্লিট করার জন্য এদের, ঠিক আছে, একটা মশাকে যখন কামড়ে নেয় তখনই কিন্তু এরা মেনলি এটা করে। ঠিক আছে, আরও এখানে একটা গল্প আছে, তো ওটা গল্পে যাবো না, ফালতু টাইম ওয়েস্ট হয়ে যাবে। মশারা কিন্তু নিউট্রিশনের জন্য রক্ত খায় না, এটা কথা মাথায় রাখবে। সো এইভাবে মেনলি আমাদের গেমটা যে হয় দেখালাম। কী কী তোমাদের মাথায় রাখতে হবে, স্যার অনেকগুলো গল্প বললেন আপনি। তো প্রথম যেটা জিনিস, দুটো দশা থাকে, দুটো ফেজ থাকে, একটা হিউম্যানদের ক্ষেত্রে কমপ্লিট হয়, একটা
তোমার মশার দেহে কমপ্লিট হয়। মশার দেহটাকে ডেফিনেটিভ হোস্ট বলে। ডেফিনেটিভ হোস্ট বলার কারণ একটাই যে এদের দেহের এসে অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট হয়, কিন্তু মানুষের দেহে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে না, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট হয়। প্রথমে যখন মানুষের দেহে ইনফেক্ট করে সেটা স্প্রোজয়েড দশা থাকে, যেটা হচ্ছে হাইলি ইনফেকশিয়াস দশা। স্প্রোজয়েডটা এবার লিভার সেলে যাবে, লিভার সেল থেকে আরবিসিতে আসবে, আরবিসিকে রাপচার করাবে, রাপচার করার সঙ্গে সঙ্গে হিমোজয়েন নামে একটা টক্সিক পদার্থ রিলিজ হবে। হিমোজয়েন যেমনি রিলিজ হলো তেমনি ফিভার এবং চিলস আসবে বাজেভাবে, আর সঙ্গে সঙ্গে সেটা আবার মেরোজয়েডটা আবার গ্যামেটোসাইটিক স্টেজ হয়ে যায়। সেই গ্যামেটোসাইটিক স্টেজটা আবার যখন নেক্সট একটা মশার গায়ে গেল, সেই মশার গায়ে গিয়ে সঙ্গে সঙ্গে সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট করলো, স্প্রোজয়েড তৈরি করলো, স্প্রোজয়েডটা আবার স্যালাভেরি গ্ল্যান্ডে আবার কাউকে আক্রান্ত করার জন্য ওয়েট করলো। সো দিস ইজ দ্য ওভারঅল গেম। সিমটমস কী আসবে? ফিভার উইথ চিলস, সিভারিং, প্রচুর কাঁপুনি দিয়ে দেওয়া হবে, সোয়েটিং, প্রচণ্ড ঘাম 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 দিয়ে জ্বরটা ছেড়ে যাবে, ঠিক আছে। সাইক্লিক্যাল প্যাটার্ন হবে এটা, মানে কি বললাম, ছেড়ে ছেড়ে আসবে। হেডেক হবে, প্রচণ্ড মাথা ব্যথা হবে, ভমিটিং হবে, বমি হবে, অ্যানিমিয়া হবে, কারণ আরবিসি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, ভাই আরবিসি নেই, আরবিসির একদম কমে গেছে মাত্রা। সো অ্যানিমিয়া, রক্তাল্পতা হয়ে যাবে, এই স্প্লিনের সংখ্যা বড় হয়ে যাবে। আর এটা ইম্পর্টেন্ট কথা যেটা বললাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম যেটা আছে এটা সেরিব্রাল ম্যালেরিয়া করে। সেরিব্রাল ম্যালেরিয়া করার কারণে এটা হচ্ছে সব থেকে বেশি ফাটাল, মানে এটার কিওর হওয়ার চান্সেসটা অনেক কম, কারণ এটা শুধু মানে লিমিটেড থাকে না, আমার এই যে ছকটা তখন বলে এখানে লিমিটেড থাকে না, এটা ব্রেনের সেলকে অ্যাফেক্ট করে, ঠিক আছে। সো অলরেডি তোমাদের সিমটমগুলো ডিসকাস হয়ে গেছে, ফিভার, চিল, সিভারিং, সোয়েটিং, হেডেক, এগুলো হয়ে গেছে আলোচনা, নসিয়া, ভমিটিং হয়ে গেছে, দেখে নিয়েছো। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ম্যালেরিয়া নিয়ে বলতে পারো এবার। ইফ এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং ম্যালেরিয়া। আর কার কার ক্লিয়ার হয়ে গেছে একটু জানিয়ে দাও আমাকে ভদ্রভাবে। দিতির ক্লিয়ার হয়ে গেছে, খুব ভালো লাগছে। দিতি, দিতি, আশিক, শাবনাম, অনির্বাণ, অস্মিতা, সুদীপার ক্লিয়ার হয়নি। সুদীপা বলো কি ডাউট? স্যার মসকিউটোকে কি বলে, এটাতে কোন হোস্ট বলে? মস্কিটো হচ্ছে ডেফিনিট হোস্ট, ডেফিনিটিভ হোস্ট। আর হিউম্যান? হিউম্যান হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। এই যে দেখো লেখা আছে এখানে, তুমি লিখছো আবার নিজের খাতায় মেবি, উপরে দেখো হেডলাইন লেখা আছে ইন্টারমিডিয়েট হোস্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে আচ্ছা ডেফিনিটিভ হোস্ট। আর কিছু সুদীপা? কেন বলে ডেফিনিটিভ হোস্ট? কারণ ওর মধ্যে হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওর মধ্যে অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট হয়, তার কারণে ওকে ডেফিনিটিভ হোস্ট বলে। এটা ক্লিয়ার সবার? সুদীপা ক্লিয়ার তোমার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এই স্টেপ বাই স্টেপ কারো কোনো ডাউট নেই আর কিভাবে কমপ্লিট হলো? ডাউট নেই, ঠিক আছে চলো দেন অ্যান্সার করো। ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে আসছে। আর ইউ গাইজ রেডি এভরিওয়ান? ঠিক আছে চলো, এভরিওয়ান স্টে রেডি ইন দ্য চ্যাট বক্স। চ্যাট বক্স রেডি হয়ে যাও সবাই। ফার্স্ট কোয়েশ্চেন, অনির্বাণ ভাই হাতে ফোনটা ধরে আছো, হাত তো ব্যথা হয়ে যাবে তোমার। ওকে লেটস চেক দ্য অ্যান্সার্স। আশিক মণ্ডল, অস্মিতা সরকার, অনির্বাণ দাস, দিতি মণ্ডল, শাবনাম মুস্তারি, সুদীপা মণ্ডল। Which plasmodium species is responsible for the most severe form of malaria? That is Plasmodium falciparum. Very good. Asik, Osmita did well. প্রথম অ্যান্সার ওরা দুজনে করেছে। Okay, good job guys. So option B is the correct answer. Next question. Okay. Asik, Ashmita, Sudipa, Shabnam, Anirban, Diti. Good job everyone. সবার ক্লিয়ার হয়ে গেছে এটা একটা প্রোটোজোয়া ঘটিত ডিজিজ। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন,
এখানে মেনশন করা নেই, কিন্তু এটা সবাই সি করলে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা এখানে কফ অ্যান্ড কোল্ড হওয়া উচিত ইনস্টেড অফ জন্ডিস। না সরি, এটার অ্যান্সার কফ অ্যান্ড কোল্ড হবে, ঠিক আছে, জন্ডিস হবে না। জন্ডিস কি? জন্ডিসের ব্যাপারে কেউ কিছু আমাকে বলবে একটু? হোয়াট ইজ জন্ডিস? কোয়েশ্চেনটা কি বলেছে এখানে? হয়েছে। Which of the following symptom is not typical of malaria? Fever and chills, sweating, jaundice, cough and cold. জন্ডিস কি? কে বলবে জন্ডিস কি? হোয়াট ইজ জন্ডিস? স্যার বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যাওয়া। বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া, ওকে। অ্যান্ড ওকে, আর ঠিক আছে, বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া, আচ্ছা আচ্ছা, লিভার ডিজিজ, ওকে আসিক, ওকে। দাঁড়া এক সেকেন্ড গাইজ। সো কি বলছিলাম আমি জানো? সো মোস্ট প্রবাবলি জন্ডিসও হয় এখানে, অপশনটা তাহলে ভুল হচ্ছে একটু, কারণ সিভিয়ার কেসে জন্ডিসও হয়। আর কফ অ্যান্ড কোল্ডটা মেনলি দেখা যায় না, হ্যাঁ, কফ অ্যান্ড কোল্ডটা মেনলি দেখা যায় না ম্যালেরিয়ার ক্ষেত্রে। যেগুলো আমাদের ভাইরাল ফিভার হয়, ভাইরাল যদি কোনো রোগে আক্রান্ত হয় কেউ, সেক্ষেত্রে কফ অ্যান্ড কোল্ডটা দেখা যায়। সো এটা তো ধর বেশি চান্স, আর সিভিয়ার কন্ডিশনে জন্ডিস দেখা যায়। এখানে অপশনের অ্যালাইনমেন্টটা একটু ভুল করেছে, যাই হোক। সো এটা কোয়েশ্চেন স্কিপ করো এখানে, ঠিক আছে, মানে এই দুটো অপশনই তোমার, এটা বেশিরভাগ হবে। আমি যদি 99% চান্স এটা ঠিক হবে, ঠিক আছে, এটাকে প্রায়োরিটি দেওয়া হবে। অ্যান্ড তারপরে ধরো চান্স কম আছে যেটাতে, এটাকে প্রায়োরিটি দেওয়া হবে। ঠিক আছে, চলো চলো মুভ করছি সামনে। বুঝতে পেরেছো এটা কথা সবাই? যেটা বলতে চাইলাম এখানে, জন্ডিসও হয়, ঠিক আছে, কিন্তু কফ অ্যান্ড কোল্ডটা হয় না। কফ তো একদমই হয় না, ম্যালেরিয়ার ক্ষেত্রে কফ কোনোদিনও হয় না। এটা ভাইরাল ফিভার হলে এটা হয় মেনলি। এটা চলো আমরা কমন ডিজিজ, সরি ভাইরাল ডিজিজের ক্ষেত্রে ঢুকছি। ম্যালেরিয়া কমপ্লিট হলো আমাদের। ভাইরালে যদি প্রবেশ করি, তাহলে ভাইরালে প্রবেশ করতে গেলে প্রথমে কমন কোল্ড যেটা আছে, সে কমন কোল্ড আমাদের প্রথমে এক্সাম্পল হয়, যেটা সবাই আমরা লাইফে সাফার করি। সেটা দেখে বলিও না আমার হয়নি, সবারই কমন কোল্ড হয়েছে, সবাই ফেস করেছো। এটা মেনলি যেটা দ্বারা হয় তার প্যাথোজেনের নাম তোমাদেরকে জানতে হবে, দ্যাট ইজ রাইনোভাইরাস। অ্যান্ড হ্যাবিটাটের কথা বলতে গেলে নাজাল অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট হয়, ওই জন্য শ্বাস নিতে কষ্ট হয়, প্রচণ্ড কেমনভাবে সোর থ্রোট হয়। তো রেসপিরেটরি ট্র্যাক্টটা পুরোপুরি মার খেয়ে যায় কমন কোল্ডের ক্ষেত্রে। ট্রান্সমিশন হয় এয়ারবোর্ন ড্রপলেট থেকে হতে পারে, বাতাসে তুমি হাঁচি ফেললে সেখান থেকে ছড়াতে পারে। কন্টামিনেটেড অবজেক্ট থেকে হতে পারে, ডিরেক্ট কন্ট্যাক্ট থেকে হতে পারে। আর সবাই জানো এগুলো স্নিজিং, কমন স্নিজিং হবে, নাসাল কনজেশন হবে, সোর থ্রোট হবে, হেডেক হবে, ফিভার আসতে পারে, এগুলো জিনিস কমন হয়। ডায়াগনোসিস কীভাবে করি? মেনলি সেলফ, খুব এটা ধরো ডায়াগনোসিস তেমন কিছু বিশাল মাথা ব্যথা নেই, প্যারাসিটামল খাই, বেসিক প্যারাসিটামল খেয়ে ঠিক হয়ে যায়, ঠিক আছে। যদি অ্যান্টিভাইরাল ট্যাবলেট না খেয়ে, এটা একটাই তোমাদেরকে সাজেস্ট করবো সবাইকে আমি, যে ভুল করেও এরকম কমন কোল্ড দ্বারা কেউ যদি অ্যাফেক্টেড হও, মানে যেটা আমরা প্রায় হই, আর তখন যদি লোকালে কোথাও থেকে নিজে নিজে সেলফ প্রেসক্রাইব মেডিসিন নাও নিজে থেকে, তাহলে সেখানে অ্যান্টিবায়োটিক কিন্তু নিয়ে নাও, অনেক অ্যান্টিবায়োটিক ভুল করে নেবে না, ঠিক আছে। কারণ যেটা ভাইরাল ডিজিজ, সেখানে অ্যান্টিবায়োটিক একদমই পুরোপুরি অযৌক্তিক একটা ব্যাপার, মানে একটা ননসেন্স একটা ব্যাপার, গরু গাধার মতো কাজ, ঠিক আছে। তোমার হয়েছে ভাইরাল ডিজিজ, তুমি অ্যান্টিবায়োটিক কেন খাবে? অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়াকে মারবে। তোমার সামান্য রাইনো ভাইরাসদের অ্যাটাক হয়েছে, তুমি অ্যান্টিবায়োটিক খাচ্ছ, মানে তোমার যেগুলো গুড ব্যাকটেরিয়া আছে দেহের মধ্যে, সেগুলোকে ধ্বংস করছো। তো একদমই ব্যাড আইডিয়া, এটা মাথায় রাখবে, বেসিক জিনিস ছিল। এবার কমন কোল্ডটাকে আমরা ফার্দার ডিসক্রাইব করার জন্য একটু এই স্লাইড থেকে বেরাবো, আর এটা তো আমি তোমাদেরকে দেবই পরে, চার্টটা এখানে দেখে নেবে। কমন কোল্ডটা মেনলি আমরা এখান থেকে ডিসকাস করব, চলো ঠিক আছে।
চলো, সো ভাইরাল ডিজিজ যেটা আছে, কমন কোল্ড, স্মল পক্স, চিকেন পক্স, মিজেলস, পোলিও অ্যান্ড ডেঙ্গু, এগুলো হচ্ছে আমাদের কমন ভাইরাল ডিজিজের এক্সাম্পল, যেগুলো তোমাকে জানতে হবে। প্রথমটা হচ্ছে কমন কোল্ড, রাইনো ভাইরাসের দ্বারা হয়, মিউকাস মেমব্রেনকে অ্যাফেক্ট করে, জিনিস জেনে গেছো। মিজেলসের ব্যাপারে যেটা জানতে হবে, এখানে বেশি কিছু জানতে হবে না, শুধু প্যাথোজেনের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে সিমটমটা মনে রাখতে পারলে ভালো। প্যাথোজেন আর সিমটম, এ দুটো জিনিস মনে রাখতে হবে মেনলি, এ দুটো জিনিস মনে রাখলে এনাফ। তো মিজেলস যেটা হয়, মিজেলসের ক্ষেত্রে এটা হয় রুবিওলা ভাইরাসের সাহায্যে, রুবিওলা নামক একটা ভাইরাস। আর এখানে যেটা হয় ট্রান্সমিশন, সেটা ড্রপলেটসের সাহায্যে হয়। হ্যাবিটেট এরা নোজ অ্যান্ড থ্রোটে মেনলি বাসা বাঁধে নিজের, র্যাশ হয়, ওয়াটারি আইজ হয়, ফিভার আসে, আর ব্লাড টেস্ট করতে হয় এটার জন্য। সো এটা হচ্ছে মিজেলসের গল্প। পোলিও হয় পোলিও ভাইরাস থেকে, নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট স্যার করে। মিজেলসের স্যার অস্মিতা, ইয়েস টেল মি। স্যার মিজেলসের ক্ষেত্রে কোন টিটেনাস দেওয়া হয়? মিজেলসের ক্ষেত্রে কোন টিটেনাস দেওয়া হয়? হ্যাঁ। টিটেনাস তো নিজে একটা, টিটেনির নিজে একটা ও মানে তোমার ভ্যাকসিন। টিটেনি নামক না যেটা মানে আছে এমনি। প্যাথোজেন টিটেনি, হুম। সে টিটেনির জন্য আমরা নিজে থেকেই মানে টিটেনাসটাকে ইউজ করে থাকি, টিটেনিকে ট্রিট করার জন্য, টিটেনিকে প্রিভেন্ট করার জন্য। এখানে টিটেনাস কি ভ্যাকসিন, এমএমআর বলে কোনো ভ্যাকসিন দেওয়া হয়? এমএমআর, হ্যাঁ এমএমআর। এমএমআর ভ্যাকসিনস, এমএমআর ভ্যাকসিনস আমার এটা জানা নেই, এমএমআর ভ্যাকসিনসের ব্যাপারে দেখতে হবে। ঠিক মিজেলসে আছে স্যার। দেওয়া হয় নাকি এটা? ঠিক আছে, তাহলে দেখে নেবো এটা। মিজেলসের এমএমআর ভ্যাকসিনস যায় না, মানে আমি নিজে ওটা পড়িনি, আর মানে রিলেভেন্ট মনে হয় না অ্যাকচুয়ালি জিনিসটাকে। ঠিক আছে, হতে পারে। তুমি এটা ঠিক পেয়েছো আছে। কোথায়, মানে হুম হুম, বইয়ে হুম। পেয়েছো কি এনসিইআরটি তো কোথাও নেই এগুলো জিনিস, এমএমআর এর ব্যাপারটা? না ওই যে যখন রুবেলা হয় না, তো অনেককে শুনি যে এমএমআর ভ্যাকসিনটা দেয়, মামস মিজেলস রুবেলা। ও আচ্ছা আচ্ছা, তুমি মালস মাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এমআর কথা বলছো, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ঠিক ঠিক, তুমি হঠাৎ করে শর্টকাট বলেছো মানে ওটা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলেছো, এমআর দেওয়া হয় এভাবে। ওকে, তোমাদেরকে এখানে মেনলি ভাইরাসদের ক্ষেত্রে খালি প্যাথোজেনের নাম আর ওই সিমটম কি এটা মনে রাখতে পারলেই না। স্মল পক্সের ক্ষেত্রে ভ্যারিওলা ভাইরাস থেকে হয়, ঠিক আছে, ভ্যারিওলা ভাইরাস। আমি ওদের জন্য ডিরেক্টলি জেনাসের নাম নিয়েছি, স্পিসের নামও নিয়ে আসিনি, কারণ স্পিসটাও তোমাদের জন্য ওটা আউট অফ কনটেক্সট হয়ে যাবে এখন। মোড অফ ট্রান্সমিশন মেনলি ড্রপলেট, কন্ট্যাক্ট ফরম্যাটস থেকে হয়। পোলিওটা পোলিও ভাইরাস থেকে হয় দেখলে, নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার থেকে হয়, প্যারালাইসিস, ফিভার, মাসাল পেনের সমস্ত কিছু পোলিও ভাইরাস থেকে হতে পারে। তারপর চিকেন পক্সের কথা যদি দেখতে যাই, তাহলে জোস্টার ভাইরাস হয়, ভার্সিলা জোস্টার ভাইরাস। চিকেন পক্সের মনে রাখতে হবে না, চিকেন পক্সটা আসবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে না, এটা চিকেন পক্সটা স্কিপ করে দাও। খালি মাথা রাখবে কি, চিকেন পক্স একটা ভাইরাল ডিজিজ, এটা মাথা রাখবে। চিকেন পক্স ইজ এ ভাইরাল ডিজিজ, নট প্যাথোজেন, নট প্রোটোজোয়া, নট ব্যাকটেরিয়াল, এটা মাথা রাখবে। আর এর প্যাথোজেনের নাম মনে রাখতে হবে না, মোড অফ ট্রান্সমিশন কিছু মনে রাখতে হবে না। ডেঙ্গু ভাইরাস সবাই জানো, ব্লাড অ্যান্ড টিস্যুকে মেনলি অ্যাফেক্ট করে, আর এটা হয়, এটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, ডেঙ্গুর প্যাথোজেনের নাম। আর কিসের সাহায্যে হয়? ফিমেল এডিস মসকিউটোর বাইটের সাহায্যে হয়। ফিমেল এডিস মসকিউটো মেনলি এটাকে ট্রান্সমিট করে, এই ডেঙ্গু ভাইরাসটাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো ভাইরাল ডিজিজের ক্ষেত্রে আবার আমি রিপিট করছি, কমন কোল্ডের বেসিক প্যাথোজেনের নাম, মিজেলসের প্যাথোজেনের নাম, পোলিওর প্যাথোজেনের নাম, ডেঙ্গুর প্যাথোজেনের নাম, স্মল পক্সের প্যাথোজেনের নাম মাথায় রাখবে। বেসিক সিমটমসগুলো একবার শুধু দেখে রাখবে, আর বেশি কিছু ডিটেলস জানতে হবে না। আর কে এর এক্সাম্পল, কমন কোল্ড, মিজেলস, স্মল পক্স, পোলিও, চিকেন পক্স, ডেঙ্গু আর বিলংস টু ভাইরাল ডিজিজ ক্যাটাগরি, এদের ক্যাটাগরি ওয়াইজ মনে রাখতে হবে খালি। নেক্সট, প্রোটোজোয়ান, হেলমিন্থিক এবং ফাঙ্গাল ডিজিজ। প্রোটোজোয়ানের যদি কথা বলি, তাহলে প্রোটোজোয়া ঘটিত ডিজিজ, তার মধ্যে একটা যেটা ভেরি ফেমাস, যেটা ম্যালেরিয়া, সেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। প্লাজমোডিয়াম, ভাইবাক্স, ফালসিপারাম সমস্ত দেখে ফেলেছি। হ্যাবিটেট কি, কিসের সাহায্য হয়, সিমটম কি, ডায়াগনস্টিক টেস্টটা রিলেভেন্ট নয়, ব্লাড স্মিয়ার টেস্ট করা হয়, একবার দেখে রাখো শুধু। ডায়াগনস্টিক টেস্ট যদিও ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য, তবুও জাস্ট এটাই শুধু মাথায় রাখবে যে ম্যালেরিয়ার ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট হিসেবে ব্লাড স্মিয়ার টেস্ট করা হয়, ব্লাড স্মিয়ার টেস্ট শুনে রাখো, একবার শুনে রাখো, যদি পরীক্ষায় চলে আসে বাই চান্স তো পেরে যাবে। নেক্সট যেটা আছে অ্যামিবায়োসিস বা অ্যামোবিক ডিসেন্ট্রি, যেটা বলি অ্যামোবিক ডিসেন্ট্রি, এটা হয় কিসের সাহায্যে? এন্টামিবা হিস্টোলাইটিকা, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এন্টামিবা হিস্টোলাইটিকার সাহায্যে অ্যামিবায়োসিস বা অ্যামোবিক ডিসেন্ট্রিটা হয়ে থাকে। কোথায় মেনলি বাসা বাঁধে? এটা ইন্টেস্টাইনে বাসা বাঁধে, কন্টামিনেটেড ফুড এবং ওয়াটারের সাহায্যে হয়, ডায়রিয়া হবে, মিউকাস এবং ব্লাডও আসতে পারে, অ্যাবডোমিনাল পেন হবে।
ডায়রিয়ার সঙ্গে সঙ্গে মানে যেটা আমাদের স্টুল করবো, স্টুলের সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাডও আসতে পারে। ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে স্টুল টেস্ট মেনলি আমাদের এখানে করতে হয়। তারপরে এক্সাম্পল ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস বলে এটাকে। এলিফ্যান্টিয়াসিস বলার কারণ কি, কে বলবে? স্যার কারণ হাতি পা বলে ওটাকে। পাটা অনেকটা বিভৎসভাবে মোটা হয়ে ওটা ইনফেক্টেড হয়ে যায়, সো অনেকটা ওরকম হাতির পায়ের মতো দেখতে মনে হয় বলে ওটাকে এলিফ্যান্টিয়াসিসও বলা হয়। সো এর প্যাথোজেনের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মাথায় গেঁথে নাও যে ফাইলেরিয়াসিস রোগ করায় কোন কোন প্যাথোজেন। উচুরেরিয়া ব্যাংক্রাফটি বা উচুরেরিয়া ম্যালেই, উচুরেরিয়া ব্যাংক্রাফটি বা উচুরেরিয়া ম্যালেই, ভেরি ইম্পর্টেন্ট। এই প্যাথোজেনের নাম মাথায় রাখতে হবে। কোথায় মেনলি আমাদের ক্ষতি করে, বাসা কোথায় বাঁধে? লিমফ্যাটিক ভেসেলসে। মেনলি বাসা কোথায় বাঁধে? লিমফ্যাটিক ভেসেলসে। মোড অফ ট্রান্সমিশনের কথা বলতে গেলে ফিমেল কিউলেক্স মস্কিউটো, ফিমেল কিউলেক্স মস্কিউটো আসার চান্সেস খুবই কম। যেটা ইম্পর্টেন্ট সব থেকে ফাইলেরিয়াসিস হচ্ছে উচেরেরিয়া ব্যাংক্রাফট, উচেরিয়া ম্যালির দ্বারা হয়, লিমফ্যাটিক ভেসেলসকে মেনলি আমাদের আঘাত করে। সোলেন লিমসগুলো পাগুলো মোটামুটি হয়ে সোলেন হয়ে যাবে, ফুলে যাবে, ফেঁপে যাবে, জেনিটাল অর্গানস আঘাত হতে পারে, অ্যান্ড ফিভার আসবে। টেস্ট জানার দরকার নেই। রিংওয়ার্ম, তারপরে ভেরি ইম্পর্টেন্ট জিনিস রিংওয়ার্ম। রিংওয়ার্ম কার সাহায্য হয়? রিংওয়ার্মের প্যাথোজেন, এর প্যাথোজেন যেটি আছে না এই লাইনে, এখানে যেটি যেটি প্যাথোজেন দেখতে পাচ্ছ, এটা প্যাথোজেন, এটা প্যাথোজেন, এই প্যাথোজেনটা আর এই প্যাথোজেনটা হাইলি ইম্পর্টেন্ট, হাইলি 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 ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের সব থেকে কি পয়েন্ট এই প্যাথোজেনগুলোর নাম। সো রিংওয়ার্ম যেটা হয়, রিংওয়ার্মটা আমরা আমাদের মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন এরকম যে যারা আছে এদের সাহায্যে মিলে আমাদের রিংওয়ার্মটা হয়ে থাকে। ঠিক আছে, এরা ফাঙ্গাল ডিজিজ, অ্যাকচুয়ালি ফাঙ্গাল এরা। মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, এই তিনটা জিনিস, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন এবং এপিডার্মোফাইটন, এই তিনটে ফাঙ্গি থেকে মেনলি রিং ওয়ার্ম যেগুলো হয় সেগুলো আমাদের হয়। ঠিক আছে, মাথার যে আমাদের ড্যান্ড্রাফ হয় তাদের পেছনে এই ফাঙ্গিগুলো মেনলি রেসপন্সিবল। গলায় হয় তোমার কী বলো ওটাকে, রিং ওয়ার্ম যেটা হয় দাঁত, সেটার জন্য এটা রেসপন্সিবল। স্কিন, নেলস, স্কাল্পে হতে পারে। ঠিক আছে, কন্টামিনেটেড টাওয়েলস, কম সয়েল থেকে সেটা আসতে পারে। ইচিং, ড্রাই স্কেলি লেসেন্স হবে, ক্ষত ক্ষত হয়ে যাবে, শুকনো শুকনো, যেটা মাথা অনেকেরই হয়ে যায় মাথার স্কাল্পে। আর টেস্ট জানার দরকার নেই। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রোটোজোয়ান, হেলমিনথিক আর ফাঙ্গাল ডিজিজের মেনলি আমাদের গল্প। এখান থেকে মেনলি এই প্যাথোজেনের নাম আর জাস্ট এক একটু করে হ্যাবিট্যাট, এটার ক্ষেত্রে মোড অফ ট্রান্সমিশনটাও দেখবে, সিমটমটাও দেখবে, মোর দেন এনাফ। তাহলে এটাই রিভিশন হলো তো, এগুলো সবাই ক্লাস 12-এ পড়েছো, জাস্ট একটা ভালো মতো ফ্রেশ রিভিশন হলো কিনা সবার? কিন্তু আমি চাই এখানে বোঝার কিচ্ছু নাই। ম্যালেরিয়া কার দ্বারা হয়? প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ফ্যালসিরাম। কী বোঝাবো? প্লাজমোডিয়ামকে ভেঙে বোঝাবো? কিচ্ছু নেই বোঝানোর, একদম মুখস্থ। এন্টামিবা হেস্টোলাইটিকা মুখস্থ, উচেরিয়া ব্যাংক্রাফট, উচেরিয়া ম্যালেরিয়া মুখস্থ, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটাম আর এপিডার্মোফাইটন মুখস্থ, একদম মুখস্থ প্যাথোজেনের নাম। নেক্সট, ইমিউনিটি। ইমিউনিটিটা খুব ভালো করে দেখো। ইমিউনিটির যদি কথা বলি, হোয়াট ইজ ইমিউনিটি? ইমিউনিটি জিনিসটা কি? অ্যাবিলিটি অফ দ্য বডি টু ফাইট ডিজিজ কজিং মাইক্রোবস। আমাদের দেহের যে ক্ষমতা, কিসের ক্ষমতা? যে কোনো ডিজিজ কজ যেগুলো করছে, যে কোনো একটা প্যাথোজেন, ওর বিরুদ্ধে ফাইট করার যে ক্ষমতা, সেটাকে ইমিউনিটি বলি। যে কোনো বাইরের এক্সটার্নাল কোনো এজেন্টের বিরুদ্ধে ফাইট করে দেহকে ডিজিজ থেকে রক্ষা করার যেটা ক্ষমতা আমাদের দেহে, সেটাকে ইমিউনিটি বলি। ভেরি সিম্পল। ইমিউনিটি দু ধরনের হতে পারে। একটাকে বলি ইনেট, মানে ন্যাচারাল, যেটা জন্মগতভাবে জেনেটিক্স থেকে পেয়েছি, আর যেটা আমাদের শরীরের মধ্যে আছে, অলরেডি প্রেজেন্ট আছে। সেটা আমাদের স্কিন হতে পারে, প্রতিটা জিনিস যা যা দেহের মধ্যে প্রেজেন্ট আছে আগে থেকেই, সেটাকে আমরা ইনেট বা ন্যাচারাল বলি। আর একটা হয় অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি, যেটা আমরা পৃথিবীতে বেঁচে থাকাকালীন, এই যে আমি এসছি পৃথিবীতে, সবাই এসছে পৃথিবীতে, এসে পরে এখান থেকে জিনিসগুলো শিখছো, হাউ টু ফাইট উইথ দিস, হাউ টু ফাইট উইথ দিস, এক একটার পেছনে মেমরি বানাচ্ছো। হ্যাঁ, এটার বিরুদ্ধে ফাইট করতে গেলে এই অ্যাকশনে নড়বো, এটার মধ্যে ফাইট করতে গেলে এই স্ট্র্যাটেজি ফলো করবো। তাই একটা যে শিখছি, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি। ইমিউনিটি দু ধরনের, একটা হচ্ছে ইনেট, যেটা অলরেডি চলে এসছে আমার মধ্যে, অলরেডি প্রেজেন্ট আছে। একটা হচ্ছে অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ। এবার অ্যাকোয়ার্ড আর ইনেটের যদি কথা বলি, তাহলে ইনেট ইমিউনিটি যেটা আছে সেটা কি? নন স্পেসিফিক ইমিউনিটি প্রেজেন্ট ফ্রম বার্থ। এটা কথার মানে কে বলবে আমাকে বাংলায়? নন স্পেসিফিক ইমিউনিটি প্রেজেন্ট ফ্রম বার্থ, এটা কথার বাংলা মানে কে বলবে আমাকে?
একটু জুম হলো তোমাদের জন্য। কে বলবে এটা কথা বাংলা মানে? নন স্পেসিফিক ইমিউনিটি প্রেজেন্ট ফ্রম বার্থ, এটা কথা বাংলা মানে কে বলবে তাড়াতাড়ি? মাইক আনমিউট করার বলো। কেউ না? নো ওয়ান? অনির্বাণ? স্যার মানে অস্মিতা? জন্মগত জন্মগত প্রতিরোধ ক্ষমতা জন্ম থেকেই ছিল। ঠিক আছে, প্রেজেন্ট ফ্রম বার্থের তুমি বললে, তুমি এখান থেকে বললে অস্মিতা, কিন্তু আমি শুনতে চাইছি এটার শব্দের মানে। নন স্পেসিফিক মানে কি? অনির্বাণ, আশিক, শাবনাম, সুদীপা? মানে বাইরে থেকে যে ইমিউনিটিটা আমরা পাচ্ছি। স্পেসিফিক মানে কি? সুনির্দিষ্টতা, তাই তো? স্যার অনির্দিষ্ট প্রতিরোধ ক্ষমতা। অনির্দিষ্ট প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর বাংলা ট্রান্সলেশন হলো। কিন্তু অ্যাকচুয়াল যেটা কথা, যেটা শুনতে চাইছিলাম, যেটা তোমাদের বলা উচিত ছিল, মানে এটা পার্টিকুলারলি কোনো একটা পার্টিকুলার প্যাথোজেনের বিরুদ্ধে ফাইট করবে এরকম কোনো ব্যাপার নেই। সবাই, সবার জন্য ব্যারিয়ার। এর কাছে কোনো ভিআইপি পাস নেই যে না আমি এই প্যাথোজেনের বিরুদ্ধে লড়তে জানি না তো আমি লড়বো না, বা এটা আমার লড়ার বাইরে, আমার অকাতের বাইরে, আমার আমার প্লেয়িং, আমার গেম খেলার লেভেলের বাইরে, ওর পেছনে আমি লড়তে পারবো না, ওরকম কোনো ব্যাপার নেই। সবার প্যাথোজেন ও ডিজিজ করার ক্ষমতা রাখে, মানে ওর বিরুদ্ধে আমি লড়বো। এটা হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি। মানে সবাই যা প্যাথোজেন দেখলে, স্যার ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল, হেলমিনথিস, ফাঙ্গাল, যাই হোক সবার বিরুদ্ধে লড়বে। এটা হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি প্রেজেন্ট ফ্রম বার্থ। কী কী ব্যারিয়ার হয়, কী কীভাবে লড়তে পারে এরা? ফিজিক্যাল স্কিন আছে আমাদের দেহের মধ্যে, ফিজিক্যাল যেটা স্কিন কোনো কিছুকে ঢুকতে দিচ্ছে না ইজিলি। ফিজিওলজিক্যাল দেখতে গেলে পিএইচ আছে, পিএইচ মেনটেন করে প্রতিটা জায়গাতে, প্রতিটা ডিফারেন্ট জায়গাতে যা পিএইচ মেনটেন করা উচিত দেহ সেটা পিএইচ মেনটেন করে। টেম্পারেচার আছে, যেটা যেমন আমার দেহের একটা মেকানিজম, যে জ্বর কোনো মানে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ডিজিজ দ্বারা অ্যাটাক হলো তখন আমাদের দেহের জ্বর চলে আসতো বাজেভাবে। আর জ্বর আসার মানে কি? জ্বর আসার মানে দেহে যখন টেম্পারেচার বেড়ে গেল, আমাদের দেহের অ্যাভারেজ টেম্পারেচার কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি অ্যাপ্রক্স টেম্পারেচার। সো আমাদের দেহের যে এনজাইমগুলো থাকে তাদেরও কাজ করার না একটা অপটিমাম টেম্পারেচার থাকে। সো সেই অপটিমাম টেম্পারেচারটা যদি হারিয়ে দেয় এনজাইমরা, তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? যদি একটা পার্টিকুলার সহন ক্ষমতার বাইরে অতিরিক্ত টেম্পারেচার দিই তাহলে কী হবে একটা পার্টিকুলার লিভিং থিংয়ের ক্ষেত্রে? এনজাইমের ক্ষেত্রে সেটা ডিন্যাচার হয়ে যাবে। এনজাইম প্রোটিন তো ডিন্যাচার হয়ে যাবে, ডিন্যাচারেশন ঘটবে। তো ধরো আমার দেহে একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে, যে ব্যাকটেরিয়াটা মোটামুটি 38-40 ডিগ্রি অবধি সহ্য করতে পারে, ধরো 37-35 ডিগ্রি অবধি। আর আমি নিজের দেহে জ্বর নিয়ে আসলাম, যখন এক্সেস লেভেলে জ্বর আসছে তখন কী হচ্ছে? সে ব্যাকটেরিয়াটা নিজের কার্যক্ষমতা হারিয়ে দিচ্ছে। যে জ্বর আসার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কী করলাম? ব্যাকটেরিয়াটাকে নিষ্ক্রিয় করলাম আমার দেহের মধ্যে, ওর কার্যক্ষমতা কমালাম, ওকে মেরে ফেললাম। তো জ্বর এই কারণে আসে দেহের মধ্যে। সো টেম্পারেচার আসা বা সেলুলার লেভেলেও হোক, জানো সেলুলার লেভেলে অনেকগুলো সেলস আছে আমাদের, হোয়াইট ব্লাড সেলস, যারা মেনলি ফ্যাগোসাইটোসিস করে আমাদের দেহের মধ্যে যারা নোংরা এলিমেন্ট আছে তাদেরকে বাইরে করে ফেলে। সেলস এনভলভ যাদের কথা বলছিলাম সেলুলার ক্ষেত্রে, ম্যাক্রোফাজেস আছে, ন্যাচারাল কিলার সেলস আছে, নিউট্রোফিলস আছে। এরা হচ্ছে মেনলি যারা সেলুলার লেভেলে আমাদের মধ্যে গেম খেলে। মনে রাখতে হবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কী কী সেলস যারা মেনলি আমাদের ইনেট ইমিউনিটির অন্তর্গত, যারা রোগ প্রতিরোধ ক্ষমতায় পার্টিসিপেট করে। রেসপন্স টাইম ইমিডিয়েট, ইনস্ট্যান্ট। এখন আমার এখানে একটা ঢুকলো, প্রবেশ করলো ইনস্ট্যান্টলি, ঠিক আছে? ইনস্ট্যান্টলি আমার কি হবে? ঢোকা মাত্র আমার এটা আমাকে বাঁচাবে, দেখতে যাবে না, ওয়েট করতে যাবে না কিছুর জন্য। এবার যদি আমি অ্যাকোয়ার্ডটার কথা বলি, এটা আমরা অ্যাকোয়ার করেছি, অর্জন করেছি থ্রু আউট আওয়ার লাইফ। এটা প্যাথোজেন স্পেসিফিক হয় ইমিউনিটি, ডেভেলপড আফটার এক্সপোজার, যেটা একবার আমার দেহে একবার হয়ে গেছে, একবার আমাকে অ্যাটাক করেছে, তারপরে ওটার প্রতি আমি নিজের মধ্যে মেমরি বানাই, সেই মেমরি থেকে সেটা রেসপন্সও করে। কী কী টাইপ হতে পারে? একটাকে বলে অ্যাক্টিভ, খুবই কনফিউশন হয়, খুব মন দিয়ে শোনো জায়গাটা, স্টুডেন্টদের খুবই কনফিউশন হয়। অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে একটাকে বলি আমরা অ্যাক্টিভ, একটাকে বলি আমরা প্যাসিভ। একটাকে বলি অ্যাক্টিভ, একটাকে বলি প্যাসিভ। অ্যাক্টিভ কোনটা? যেটা একটা কোনো কিছু ইনফেকশন হলো তখন যে ইমিউনিটিটা কাজ করছে, বা ধরো ভ্যাকসিনের সাহায্যে যেটা আমরা পেয়েছি, আর প্যাসিভ মানে কি? যেটা অ্যান্টিবডি ট্রান্সফার করে হচ্ছে। আরও ভালো করে দেখাচ্ছি, সামনে চলে এগোচ্ছি, বুঝতে পারবে।
রেসপন্সও যদি কথা বলি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রেসপন্সেস ভায়া বি অ্যান্ড টি লিম্ফোসাইটস। প্রাইমারি এবং সেকেন্ডারি রেসপন্সও করে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের সাহায্যে। এবার বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট কী আর অ্যান্টিবডি কী আগে দেখি, তাহলে বুঝতে পারবে জিনিসটা কী বলতে চাইছি। বি লিম্ফোসাইটের যদি কথা বলি, বি লিম্ফোসাইটটা আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইট আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে, যে অ্যান্টিবডিগুলো আমাদের দেহে হিউমারাল ইমিউনো রেসপন্সের জন্য রেসপন্সিবল। হিউমারাল ইমিউনো রেসপন্স প্রোভাইড করে আমাদের দেহে, হিউমারাল ইমিউনো রেসপন্স। আর যদি টি লিম্ফোসাইটের কথা বলি, তাহলে এরা কী করে, সেল মেডিয়েটেড ইমিউনিটি প্রোভাইড করে। এরা সেল মেডিয়েটেড ইমিউনিটি প্রোভাইড করে। খুবই ইম্পর্টেন্ট কথা যে হিউমারাল ইমিউনিটিকে প্রোভাইড করে বি লিম্ফোসাইট, আর সেল মেডিয়েটেড ইমিউনিটিকে প্রোভাইড করে টি লিম্ফোসাইট। আর একটা যেটা ইম্পর্টেন্ট কাজ করে টি লিম্ফোসাইট, সেটা হচ্ছে হেল্প বি সেলস গ্রো। বি সেলসের ডেভেলপমেন্টে কাজ করে টি লিম্ফোসাইটরাই বি সেল, এই তোমার বি সেল যারা আছে, বি লিম্ফোসাইট যারা আছে, এদেরকে বারবার মানে স্টিমুলেট করে যে তোরা আরও বেশি অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। এই টি লিম্ফোসাইট বি সেলসকে স্টিমুলেট করে। এখানে সবথেকে যেটা ইম্পর্টেন্ট মাথা রাখার কথা, সেটা হচ্ছে হিউমারাল ইমিউনিটিকে প্রোভাইড করে আর সেল মেডিয়েটেড ইমিউনিটিকে প্রোভাইড করে। এবার সেকেন্ড কথা হচ্ছে যে এই বি সেলস যে বললাম, ঠিক আছে, যারা বি লিম্ফোসাইট অ্যাকচুয়ালি ওরা কোথায় ম্যাচিওর হয়, বোন ম্যারোতে ম্যাচিওর হয়। আর টি সেলস যেটা আছে সেটা থাইমাসে ম্যাচিওর হয়। বি সেলস যেটা আছে সেটা বোন ম্যারোতে ম্যাচিওর হয়, আর টি সেলস যেটা আছে সেটা থাইমাসে ম্যাচিওর হয়। খুবই ক্রিস্প আর শর্টভাবে লেখা আছে, খুবই কাজের কথা। এটি একদম ভালো মতো মুখস্থ করে মাথায় রাখতে হবে। এখানে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা বলছিলাম যে তোমার অ্যাক্টিভ আর প্যাসিভ, এটাতে কার কার ডাউট আছে একটু বলো তো, মানে কে এটা নিয়ে কনফিউজ করো খুব বেশি? কেউ কনফিউজ করো না? আশিক কনফিউজ করে, ওকে ঠিক আছে। এটা জায়গায় এখানে স্কিপ করো, এটা আমি দেখাচ্ছি। এখানে 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 খুব ডিটেলসে ভালো করে দেয়া নেই, আমি এটা দেখাচ্ছি। এই জায়গাটাতে আমি আবার আসছি, গিভ মি সাম টাইম। এই বি আর টি লিম্ফোসাইট ক্লিয়ার, এটা জায়গাতে আমি আবার আসছি। এটা আমাকে একটা হাতে লিখে দেখাতে হবে, এখানে ঠিকঠাকভাবে লিখা নেই, আর আমি লিখার জন্য জায়গা লাগবে, আমি লিখছি। এই বি অ্যান্ড টি লিম্ফোসাইট সবার ক্লিয়ার? একবার বলো এই জায়গাটা সবার ক্লিয়ার, কারো কোনো ডাউট নেই? চলো এবার অ্যান্টিবডিটা একবার দেখে নাও। খালি অ্যান্টিবডিটা একবার দেখে নাও। স্ট্রাকচার কী হয়? ওয়াই শেপড স্ট্রাকচার হয়। ওয়াই শেপড মলিকুলস উইথ ভ্যারিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট রিজিয়ন্স। কিছু কিছু রিজিয়ন থাকে যেটা চেঞ্জ হতে থাকে, কিছু কিছু রিজিয়ন থাকে প্রতিটা অ্যান্টিবডিতে কনস্ট্যান্ট থাকে, সেম থাকে। অ্যান্টিবডি কী করে? এদের অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে। অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে দিয়ে যেটা প্যাথোজেন বাইরে থেকে আঘাত করেছে, আমাকে অ্যাটাক করেছে, সেই প্যাথোজেনটাকে নিউট্রালাইজ করে, ওকে ধ্বংস করে, ওকে দমন করে। এটা হচ্ছে অ্যান্টিবডির কাজ। অ্যান্টিবডি উইল অলওয়েজ বাইন্ড উইথ অ্যান্টিজেন্স অ্যান্ড উইল নিউট্রালাইজ দ্য প্যাথোজেন্স। 5 রকমের অ্যান্টিবডি হয়। কী কী? আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। অ্যান্টিবডি জি, এ, এম, ই, ডি একদম মুখস্থ করে নেবে। এটা ওয়াই শেপড হয়, এটা মুখস্থ করে নেবে। অ্যান্টিবডিরা ওয়াই শেপড মলিকুলস হয়। অ্যান্টিবডি, বি লিম্ফোসাইট, ইনেট ইমিউনিটি আর এই জায়গাগুলো ক্লিয়ার। খালি অ্যাকোয়ার্ড ইমিউনিটির টাইপটা বাদে, অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা বাদে বাকি জায়গাটা সবার ক্লিয়ার হলে বলো, আগে বাড়বো। সাবনামের ক্লিয়ার, সুদীপার ক্লিয়ার, অস্মিতার ক্লিয়ার, অনির্বাণ, আশিক ক্লিয়ার। আচ্ছা, কিছু কোথাও অসুবিধা হলে বলবে। হ্যাঁ, আমি যে জায়গায় তোমার ক্লিয়ার হয়নি আমি বুঝতে পারছি ক্লিয়ার হয়নি, আমি ক্লিয়ার করছি ওটা জায়গা। তার আগে এটা জায়গা দেখে নাও। ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউন ডিসঅর্ডার্স যদি দেখি একবার। ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন মানে কি? কে বলতে পারবে? হোয়াট ইজ ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন কি? কে বলবে? কে বলবে ভ্যাকসিনেশন কি? প্যাথোজেনের বিরুদ্ধে অ্যান্টিজেন তৈরি করে বডিতে এন্ট্রি, মানে বডিতে দেওয়া। দাঁড়াও সুদীপা, 1 সেকেন্ড, জাস্ট আমাকে 1 মিনিট টাইম দাও। একটা লেখার জায়গা করে এটা ডিসকাস করার আগে লেট মি টেক এ ব্ল্যাঙ্ক স্লাইড ফার্স্ট।
সুদীপা প্লিজ আরেকবার বলো কি বলছিলে। সুদীপা আরেকবার বলো কি বলে ভ্যাকসিনেশন কথাটা। প্যাথোজেনের বিরুদ্ধে অ্যান্টিজেন তৈরি করে বডিতে দেওয়া, প্যাথোজেনের বিরুদ্ধে বাইরে অ্যান্টিজেন থেকে। তৈরি করে বডিতে দেওয়া, ঠিক আছে, ভুল না যেটা বলেছো, কিন্তু খুবই সুপারফিশিয়াল, অত্যন্ত সুপারফিশিয়াল, মানে স্পেসিফিক কম হলো কথাটা, বাট ঠিকই বলেছো যেটা বলেছো। একটু মন দিয়ে সবাই দেখো ডিসপ্লেতে, ঠিক আছে, একটু মন দিয়ে সবাই দেখো। আমি এখন বলছিলাম ইমিউনিটির কথা, ইমিউনিটির কথা। ইমিউনিটি জিনিসটা যদি কথা বলি তো কি বললাম, একটা হয় অ্যাকোয়ার্ড, একটা হয় ইনেট। ইনেটটা ন্যাচারাল, আর এটা আমরা যেটা বাইরে আর্টিফিশিয়ালি অর্জন করছি। এবার ধরো এটি কথা সবার ক্লিয়ার হয়েছে অ্যাকোয়ার্ড আর ইনেটের ব্যাপারে। এবার আমরা মেনলি মানে ইনেটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, আমরা মেনলি অ্যাকোয়ার্ডের ব্যাপারে এখন আলোচনা করব। অ্যাকোয়ার্ডটা তো আমি বললাম তোমাদেরকে, অ্যাকোয়ার্ডটা দু রকমের হয়। অ্যাকোয়ার্ডটা দু রকমের হয়, একটাকে বলি প্যাসিভ, একটাকে বলি অ্যাক্টিভ। এটা তো বুঝতে পেরেছো, ইনেটটা ডিসকাস করছি না, স্কিন সেল নিউট্রোফিল ম্যাক্রোফাজ বুঝে গেছে সবাই। আমি মেনলি অ্যাকোয়ার্ডের কথা বলছি, খুব মন দিয়ে শুনবে। এটা যদি বুঝতে না পারো তাহলে ভ্যাকসিন ইমিউনাইজেশন কি বুঝতে পারবে না। আর এই অ্যাকোয়ার্ডটা এটা বুঝে গেলে অ্যান্টিবডি ভ্যাকসিন কি ভালো করে বুঝতে পারবে। ওই কারণে আগে এটা ডিসকাস করছি, ভ্যাকসিন ডিসকাস করার আগে। অ্যাকোয়ার্ডের যদি কথা বলি, বললাম একটা প্যাসিভ হয় একটা অ্যাক্টিভ হয়। বেশি ডিটেলসে যাবো না, খুব উপর থাকবো, কিন্তু বেসিক থাকবে আর তোমার খুব কাজের হবে, সাফিসিয়েন্ট হবে। আর প্যাসিভের যদি কথা বলি, প্যাসিভের কথা বলতে গেলে প্যাসিভটা ফির ফার্দার দু টাইপের হয়। একটা হয় তোমার আর্টিফিশিয়াল, একটা হয় ন্যাচারাল। একটা আর্টিফিশিয়াল, একটা ন্যাচারাল, সেম। অ্যাক্টিভটা প্যাসিভটা যেরকম আর্টিফিশিয়াল ন্যাচারাল হয়, অ্যাক্টিভটার ক্ষেত্রে কিন্তু সেম হয়। একটা আর্টিফিশিয়াল, একটা ন্যাচারাল। এবার আর্টিফিশিয়ালটা যেটা বললাম প্যাসিভের ক্ষেত্রে, এর এক্সাম্পল কে বলতে পারবে? কে বলতে পারবে এক্সাম্পল? আর্টিফিশিয়ালের এক্সাম্পল কে বলতে পারবে? পার্টিকুলার যে আর প্যাসিভের মধ্যে আর্টিফিশিয়াল এক্সাম্পল না, কোন আইডিয়া মাথায় আসছে? স্যার ভ্যাকসিন। ভ্যাকসিনটা আবার একটা বড় টার্ম হয়ে গেল, আরো প্রিসাইজলি বলো, আরো প্রিসাইজলি বলো। ভ্যাকসিন ঠিক, ইউ আর রাইট, ইউ আর নট ইনকারেক্ট, কিন্তু আবার বড় টার্ম হয়ে গেল। আমি বলছি, কে কিছু বলছো নাকি? আমি বলছি শোনো, ইনজেকশন যখন করছি কিসের? অফ প্রিফর্মড অ্যান্টিবডি। এটা তোমরা খাতা একটু লিখে নাও, ঠিক আছে? অ্যান্টিবডি পেনটাবে একটু লিখাতে হাতের লেখাটা ঠিকঠাক হয় না, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। ইনজেকশন অফ প্রিফর্মড অ্যান্টিবডি মানে একটা অ্যান্টিবডি যেটা দেহের বাইরে বানিয়েছি ল্যাবে আর্টিফিশিয়ালি, সেই অ্যান্টিবডিটাকে তোমার দেহের মধ্যে ইনজেক্ট করে দিলাম। এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে আর্টিফিশিয়ালি যেটা আছে, সে আর্টিফিশিয়ালি ক্যাটাগরিতে আসে, ইনজেকশন অফ প্রিফর্মড অ্যান্টিবডি। এটা কথা ক্লিয়ার, সবার বুঝতে পেরে গেছো? ইনজেকশন অফ প্রিফর্মড অ্যান্টিবডি মানে যে অ্যান্টিবডিটা দেহের বাইরে বানিয়েছি, তোমার দেহে প্রবেশ করলাম। ন্যাচারালের যদি কথা বলি, এবার কই রে ভাই, দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা চলে এসছে। এবার ন্যাচারালের যদি কথা বলি, ন্যাচারালে কী হবে? কেউ এনি আইডিয়া, এনি গেসেস গাইজ? এনিওয়ান? অস্মিতা, শবনম, আশিক, অনির্বাণ, সুদীপা, কারা কোনো আইডিয়া ন্যাচারালের ব্যাপারে? আইডিয়া নেই? এটা আইডিয়া না থাকলে ইটস ওকে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। এটা একটু তোমরা এটার ব্যাপারে নাও জেনে থাকতে পারো। এটা কি হয় যে ধরো ট্রান্সপ্লান্টেশন যেটা হয় না, ট্রান্সপ্লান্টেশন সবাই শুনেছো। ট্রান্সপ্লান্টেশন করছি, কিসের ট্রান্সপ্লান্টেশন করছি এখানে? যেমন ধরো যে মাদারের ক্ষেত্রে, মাদারের মিল্কে কি থাকে? কোন অ্যান্টিবডি থাকে মাদারের মিল্কে? আইজিএ। আইজিএ। আর মাদারের সিরামে কোন অ্যান্টিবডি থাকে? আইজিজি। ভেরি গুড, ভেরি গুড। মাদারের সিরামে আইজিজি থাকে। গুড জব আশিক। তো আইজিজি যে আছে না, আইজিজিটাকে ধরো
একটা 6 মান্থের তোমার হিউম্যান লাইফ আছে, 6 মান্থের বেবি আছে, সেখানে ধরো যে ট্রান্সপ্লান্ট করা হয়। তো এরকম ট্রান্সপ্লান্টেশন যদি করা হয়, ধরো মায়ের দেহ থেকে আইজিজি নিয়েছি, যে সেটাকে ট্রান্সপ্লান্ট করছি আমি, তো সেটা ন্যাচারাল ক্যাটাগরিতে আছে। তো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, রিলেভেন্ট নয়, জানতে হবে না। ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে অ্যাকোয়ার্ডের মধ্যে, প্যাসিভের মধ্যে যেটা আর্টিফিশিয়াল আছে সেটা হচ্ছে ইঞ্জেকশন অফ প্রিফর্মড অ্যান্টিবডির আন্ডারে আছে। এটা ইম্পর্টেন্ট জানতে হবে এখানে। আর যেটা জানতে হবে এ দুটো। এবার অ্যাক্টিভ যেটা বললাম, এটা প্যাসিভ কাজ করছে, বুঝতে পারছো? এটা 6 মাসের বাচ্চাকে দিয়ে দিলাম, মায়ের দেহ থেকে নিলাম, মায়ের দেহ থেকে সিরাম নিলাম, সেই সিরাম থেকে আইজিজি কালেক্ট করলাম অ্যান্টিবডি, সেটাকে নিয়ে আবার আমি বাচ্চার দেহে দিচ্ছি। তো বাচ্চার দেহটা সাফিসিয়েন্ট লেভেলে এবার অ্যান্টিবডি প্রডিউস করছে। তো এটা হচ্ছে প্যাসিভ লেভেলে কাজ, এটাও হচ্ছে প্যাসিভ লেভেলে কাজ। অ্যাক্টিভ লেভেলে কী কাজ হচ্ছে? আর্টিফিশিয়ালি আর ন্যাচারালি। আর্টিফিশিয়ালি যদি দেখি তাহলে ধরো এটা মেনলি আমাদের, আর্টিফিশিয়ালটা তোমার জন্য রিলেভেন্ট নয়, ওটা তোমাদের জন্য এখন রিলেভেন্ট হয়ে যাবে। ন্যাচারালটা দেখো, ন্যাচারালটাতেও যেটা আমরা ভ্যাকসিনেশন করি। ভ্যাকসিনেশন মানে কি? যেটা বললে তুমি সুদীপা, অ্যান্টিজেনকে দেওয়া, তোমার প্রোটিনকে দেওয়া। বলতে সবই চাইছে, কিন্তু আমার বলছেন না, তোমাদের জন্য বেশি হয়ে যাবে, উচিত হবে না বলা। সো ওই জন্য এটা আর্টিফিশিয়ালটা দেখতে যাও না, তোমাদের জেন পাসের জন্য, নিটের জন্য ওটা আসে না, এটা ইরিলেভেন্ট হয়ে যাবে। দুটো জিনিস মাথায় রাখবে এখানে, কী কী মাথায় রাখতে হবে আবার রিপিট করছি আমি। অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রে একটা প্যাসিভ হয়, একটা অ্যাক্টিভ হয়। প্যাসিভের ক্ষেত্রে একটা আর্টিফিশিয়াল হয়, একটা ন্যাচারাল হয়। আর্টিফিশিয়ালটা হচ্ছে প্রিফর্মড অ্যান্টিবডি, যেটা বাইরে থেকে ইনজেক্ট করছি। আর অ্যাক্টিভের ক্ষেত্রে যেটা আর্টিফিশিয়াল, সেটা মেনলি ধরো ডক্টররা কোরিলেট করে ওটা দেয়, মেনলি জিন থেরাপির আন্ডার আছে, ওটা থাকে এখন। ন্যাচারালের ক্ষেত্রে যদি বলি, তার ন্যাচারাল ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনটা কীভাবে হয়, মানে যেটা ন্যাচারালি ইনডিউস করা হয় ভ্যাকসিনেশনের সাহায্যে, মানে ইনডিউসড বাই ভ্যাকসিনেশন। কীভাবে ভ্যাকসিনেশন সাহায্যে ইনডিউস হয়, কে বলতে পারবে? তাহলে আগে জানতে হবে ভ্যাকসিনেশন কী, তাই তো? ভ্যাকসিনেশন কী জানতে হবে। আরেকটা কথা বলি, ইনেট যেটা পড়লাম আমরা, ইনেটটা ওখানে মানে খুব সামারাইজভাবে দেওয়া ছিল, আমি তোমাদের সঙ্গে ডিসকাস করছি মুখে মুখে ইনেটের ব্যাপারে, দেখে নাও খালি এখানে। ইউনিটের মধ্যে কিন্তু কিছু কিছু ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে ফিজিক্যাল কে দিচ্ছে, ফিজিক্যাল ব্যারিয়ার কে প্রোভাইড করে, যেমন ধরো স্কিন ফিজিক্যাল ব্যারিয়ার প্রোভাইড করছে, মিউকোসা, এগুলো ফিজিক্যাল ব্যারিয়ার প্রোভাইড করে। ফিজিওলজিক্যাল কে দিচ্ছে, ফিজিওলজিক্যাল কে দিচ্ছে, স্টোমাকে যে অ্যাসিড আছে HCl, ফুচকা খেলা কিচ্ছু হলো না, কারণ কি HCl বাঁচালো, ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে। স্যালাইভা আছে মাউথে, এগুলো ফিজিওলজিক্যাল। আইজে কি থাকে, টিয়ার্স থাকে, এগুলো ফিজিওলজিক্যাল। আর কি ক্যাটাগরিতে আছে, সেলুলার লেভেলে আছে। সেলুলার লেভেলে কি কি আসছে বলো, WBC যেটা বললাম। আর কি আছে, ন্যাচারাল কিলার সেলস বললাম। আর কি আছে, ম্যাক্রোফাজেস বললাম। আর একটা কি ক্যাটাগরি আছে, সাইটোকাইনিন ক্যাটাগরি। সাইটোকাইন ক্যাটাগরি, এখানে কি আছে, ইন্টারফেরন। এই সাইটোকাইনটা বলার জন্য এই স্লাইডটা লেখা। সাইটোকাইন একটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে ইন্টারফেরন, যার পার্ট কি ইন্টারফেরন। ইন্টারফেরন কি অ্যাকচুয়ালি, কে বলতে পারবে ইন্টারফেরন কি? প্রোটিন। একটা ইন্টারফেরন একটা প্রোটিন, যেটা মেনলি ইনফেক্টেড সেলসেরা রিলিজ করে, ইনফেক্টেড সেলসেরা রিলিজ করে। কি ইনফেক্টেড সেলস, যারা ভাইরাস ইনফেক্টেড সেলস, যে সেলসগুলো কোনো ভাইরাসের দ্বারা ইনফেক্ট হয়ে গেছে, তারা একটা স্পেসিফিক প্রোটিন রিলিজ করে, সেই প্রোটিনটার নাম হচ্ছে ইন্টারফেরন। এই ইন্টারফেরনটার বিশাল মজার একটা মেকানিজম আছে, কিন্তু নট রিলেভেন্ট ওনার জন্য। এটা খুবই মজার জিনিস একটা ইন্টারফেরন। তো ইন্টারফেরন আছে, এরা সাইড একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। তো এটা যে আমরা দেখলাম, এটা আমাদের ইনেট ইমিউনিটির কাজ। এবার অ্যাকোয়ার্ড ইমিউনিটির যেটা কথা বলছিলাম, অ্যাকোয়ার্ড ইমিউনিটির আরেকটা কথা বলছিলাম, মনে পড়ছে তোমাদের, প্রাইমারি রেসপন্স আর সেকেন্ডারি রেসপন্স। প্রাইমারি রেসপন্স আর সেকেন্ডারি রেসপন্স কি, এ দুটো জিনিস? কার কার বোরিং লাগছে আজকে পড়তে? বোরিং লাগছে না? জানি বোরিং লাগছে, ইটস ওকে, একটু সহ্য করো, লেকচারটা এরকম অ্যাকচুয়ালি। হ্যাঁ,
লেকচারটা এরকম। এরপরে মজার টপিক নিয়ে আসবো, বোঝার টপিক, এটা মনে রাখার টপিক বেশি, থিওরিটিক্যাল ডিসকাশন বেশি। প্রাইমারি রেসপন্স মানে কি? সুদীপা, এনি গেস হোয়াট ইজ প্রাইমারি রেসপন্স? আশিক, অস্মিতা, শাবনাম, অনির্বাণ, একটা ধরো প্যাথোজেন যখন ফার্স্ট টাইম কাউকে অ্যাটাক করলো, ফার্স্ট টাইম ইন্টারাকশন হলো, সেটাকে প্রাইমারি রেসপন্স বলে। আর সেই সেম প্যাথোজেনটা যদি সাবসিকুয়েন্ট হচ্ছে, আবার সেই প্যাথোজেন দ্বারা দেহ আবার ইন্টারাকশন করছে ওর সঙ্গে, তাহলে হচ্ছে সেকেন্ডারি রেসপন্স দেবে। ঠিক আছে? সো এই যে ফার্স্ট ইন্টারাকশন যখন করলো, তখন যে দেহকে ইনফেক্ট করলো, দেহ অসুস্থ হলো। এবার যখন দেহ অসুস্থ হয় তখন দেহ কি করে? অনির্বাণ, কি করে তখন দেহ? মেমরি তৈরি করে, এটার জন্য মেমরি তৈরি করে, যে মেমরিটা জেনে গেল যে এই আসলের সঙ্গে এইভাবে ফাইট করতে হবে, তাহলে এই মরবে। এবার যদি সেকেন্ড লাইনে আবার এইটা কোনোদিন আঘাত করে, তাহলে অলরেডি ও নিজের মেমরি ওরকম করে পার্টিকুলার অ্যান্টিবডি বানিয়ে বসে আছে ওর অ্যান্টিজেনের জন্য। তো যেই অ্যান্টিজেন দেহের মধ্যে ঢুকলো, ওর খ্যাচ করে ওকে ফিনিশ করে দিল। দেহ আমাদের বুঝতে পারলো না সেকেন্ডারি রেসপন্স বলে এটাকে, সামান্য হয়তো একটু আধটু বুঝতে পারলো, দেহ টেরই পেলো না, অলরেডি কারোর সঙ্গে ফাইট করে দেহ আমাদেরকে বাঁচিয়ে নিল। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি রেসপন্স। আর বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট তো গল্প করলামই। মেনলি সেল মেডিয়েটেড ইমিউনিটি দেয় টি সেলস, আর হিমোরাল ইমিউনিটি দেয় বি সেলস। এটা জিনিস তোমরা মাথায় রাখবে আপাতত। ম্যাচুরেশন হয় বি সেলস ফর বি সেলস, বি ফর বোন ম্যারোতে ম্যাচুরেশন হয়। টি সেলের থাইমাসে, টি ফর টি সেলস, টি ফর থাইমাসে ম্যাচুরেশন হয়। এটা জিনিস মাথায় রাখবে। অ্যান্টিবডি এরকম ওয়াই শেপড স্ট্রাকচারে হয়, এটা জিনিস মাথায় রাখবে। ঠিক আছে? যদি লেবেলিং দিয়ে দেয় তাহলে অ্যান্টিবডির এটা যেটা হয়, এটাকে হেভি চেন বলে, আর এটাকে লাইট চেন বলে। ওই যে দুটো যে ছোট ছোট চেন আছে, এদিকে একটা আর এদিকে একটা, এটাকে লাইট চেন বলে, আর এই বড়টাকে এটাকে হেভি চেন বলে। এটা হচ্ছে অ্যান্টিবডির স্ট্রাকচার, এটা জিনিস মাথায় রাখতে হবে। আর কি থাকছে? আচ্ছা, স্লাইড নিই। দাদা আর একটু হোল্ড করো তোমরা সবাই, বেশি টাইম নেবো না তোমাদের। আর লেকচারটা এমনিতে বোরিং লেকচার যাচ্ছে আজকে। আর কি থাকছে তোমাদের টপিক? ইমিউনাইজেশনটা কি? এই যে ভ্যাকসিনেশন যে করছি, দ্য প্রিন্সিপাল অফ ইমিউনাইজেশন অর ভ্যাকসিনেশন, ওটাই ওই ক্যাম্পেইনটাকে, পদ্ধতিটাকে ইমিউনাইজেশন বলা হয়। ঠিক আছে? মেনলি ইমিউনাইজেশন করে কী হয়, ধরো প্যাসিভ ইমিউনাইজেশন যদি দেখি তাহলে কি হয়, ধরো একটা মানুষ আছে, সেই পার্সনটাকে যখন একটা ডেডলি মাইক্রোব ইনফেক্ট করলো, যেমন ও অস্মিতা বলছিল এর কথা, এমএমআরের কথা, ধরো টিটেনাস, ধরো তো একটা ডেডলি কোনো মাইক্রোব ইনফেক্ট করলো, ধরো টিটেনাস হলো বা স্নেক বাইট হলো, আমি স্নেক বাইট ধরছি, সাপে কামড় দিল, তখন কী হলো, ওকে কী করবো? আমি সঙ্গে সঙ্গে সাপের যে বিষ আছে ওর কোনো অ্যান্টিবডি বা এ সাপের অ্যান্টিটক্সিন দেব। অ্যান্টিটক্সিন দেওয়ার পরে কী হবে, এই অ্যান্টিটক্সিন বা অ্যান্টিবডিটা যেমনি বাইরে থেকে আমি দিলাম, এটা বাইরে থেকে ইনজেক্ট করলাম, ইনজেক্ট করার পরে এটা এবার দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করবে। যে অ্যান্টিবডিটা মানে চিনে গেল এবার স্নেক, হ্যাঁ স্নেকের এই পার্টিকুলার বিষ আছে, তোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করলো। যেমনি অ্যান্টিবডি তৈরি করতে শুরু করলো, যে আলটিমেটলি বাঁচিয়ে নিল লোকটাকে, তখন কি একটা প্যাসিভ ইমিউনাইজেশন দিল। এভাবে প্যাসিভ ইমিউনাইজেশন দেয় আমাদের দেহে মেনলি, এটাকে প্যাসিভ ইমিউনাইজেশন বলে। প্যাসিভ ইমিউনাইজেশন কি ক্লিয়ার? আচ্ছা, অ্যালার্জি কি? অ্যালার্জি কি?
কে বলবে হোয়াট ইজ অ্যালার্জি? কে বলবে অ্যালার্জি কি? যেগুলো জিনিস থেকে অ্যালার্জি হয় সেগুলো জিনিসকে বলা হয় অ্যালার্জেন্স। মাথায় রাখতে হবে এটা কথা। একটা এক্সাম্পল হচ্ছে পোলেন, আরও হতে পারে, কারো ক্ষেত্রে ডাস্ট হতে পারে, যে কোনো জিনিস। সো যেগুলো জিনিসের দ্বারা অ্যালার্জি সৃষ্টি হচ্ছে সেটাকেই অ্যালার্জেন্স বলে। অ্যালার্জি হলে সিমটম কী কী দেখতে পাওয়া যায়? সিমটম কে বলবে? সিমটম কী কী দেখতে পাওয়া যায়? বলো 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 বলো, সিমটম কী দেখতে পাওয়া যায় বলো। অস্মিতা, সিমটম কী দেখতে পাওয়া যায় অ্যালার্জি হলে? স্কিন র্যাশ, হাঁচি, অনেক জনের অনেক রকম হয়। হাঁচিটাকে ইংরেজিতে চোখে আমরা জল পড়ে। স্নিজিং বলি, তাই তো? একই জিনিস, স্নিজিং। হ্যাঁ, স্নেজি। চোখে জলটাকে ওয়াটারি আইস বলি। ভেরি গুড, হোয়াট আসিফ। ইজ আর ইচিং হয়। নাক দিয়ে জল পড়ে তো চোখের সাথে সাথে। শ্বাস নিতে কষ্ট হতে পারে, তাই তো আসিফ? হ্যাঁ স্যার। ডিফিকাল্টি ইন ব্রিদিং, এগুলো হচ্ছে বেসিক সিমটম। কি হয় অ্যালার্জি হলে? কি কেমিক্যাল রিলিজ করে আমাদের বডি? কি কেমিক্যাল রিলিজ করে? আইজিই অ্যান্টিবডি রিলিজ করে, এটা ইম্পর্টেন্ট কথা। আইজিই অ্যান্টিবডি আমাদের দেহ রিলিজ করে, ঠিক আছে? আর কি রিলিজ করে? হিস্টামিন। আর কি রিলিজ করে? সেরোটোনিন। সেরোটোনিন। হুম। ভেরি গুড, এটা ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবে। এগুলো তো কমন সিমটম, সবই জানো, মানে এগুলো আসবে না এক্সামে। সো যখন আমাদের এটাকে বলা হয় কি অ্যাকচুয়ালি, এটা কি বলা হয়? হাইপার অ্যাক্টিভিটি। আমাদের ইমিউনো সিস্টেম যখন এক্সাজারেটেড রেসপন্স শো করে, হাইপার অ্যাক্টিভিটি শো করে, যতটা প্রয়োজন না তার থেকে বেশি অ্যাক্টিভিটি শো করে। একটা বাইরে সামান্য একটা পোলেন এসছেও খেপে গেল ওর পিছনে, সামান্য একটা ধুলো ঢুকেছে খেপে গেল ওর পিছনে। সো যখন হাইপার অ্যাক্টিভিটি শো করে আমাদের ইমিউনিটি সিস্টেম, তখন যে সিচুয়েশনটা তৈরি হয় সেটাকে আমরা অ্যালার্জি বলি। ইমিউনিটি সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটি, অতি সক্রিয়তা। আর কি টপিক বেঁচে থাকছে এই চ্যাপ্টারের? ড্রাগস, অ্যালকোহল অ্যাবিউজ, আর এইডস। ক্যান্সারটা বেঁচে থাকছে। লেট মি ডু ওয়ান থিং। দুটো স্লাইড প্রিপেয়ার করা পসিবল হয়নি, আমি স্লাইড এই ক্লাসটাকে আজকে এখানে পোস্টপন করছি, এখানে থামিয়ে দিচ্ছি। নেক্সট দিনে ক্লাস শুরু করার আগে যা যা ডিসকাস করলাম আজকে টপিক থেকে, এটার ভরপুর কোয়েশ্চেন প্র্যাকটিস করব। হ্যাঁ, পুরো টপিক থেকে। শুধু বেঁচে থাকছে আমাদের কী কী টপিক বলছি এখানে আমি: ক্যান্সার, এইডস, ড্রাগসের অ্যাবিউজ। ছোট্ট ছোট্ট 3টে টপিক বেঁচে আছে, মোটামুটি 15-20 মিনিটস লাগবে। 15-20 মিনিটস আমরা এটাকে ডিসকাস করে পুরোপুরি টপিকটা শেষ করব, ঠিক আছে? কারণ উইদাউট স্লাইডে এভাবে লিখে তোমাদেরকে বোরিং লাগছে, আর আমি রিপ্রেজেন্টেশন করে তৃপ্তি পাচ্ছি না। তো বিফোর উই ফিনিশ আওয়ার লেকচার হেয়ার, দু একটা জাস্ট লাস্ট কোয়েশ্চেন আছে। ওকে, আচ্ছা। Site of formation of gamete কি হবে বলো? যেটা আমাদের প্লাজমোডিয়াম আছে, প্লাজমোডিয়ামের সাইট অফ ফরমেশন অফ গ্যামেটস কি? প্লাজমোডিয়ামের গ্যামেট ফরমেশন কোথায় হয় বলো? কেউ পারবে না?
স্যার প্লাজমোডিয়াম, ইয়েতে হয় হুম, হিউম্যান হোস্টে। না, হিউম্যান হোস্টের কোথায় হয় প্রিসাইজলি বলো, স্পেসিফিকভাবে হিউম্যান হোস্টের কোথায় হয়, হিউম্যান হোস্টের কোথায় হয়? আশিক, সুদীপা, অনির্বাণ, লিভারের আরবিসি, আরবিসি সেলে। আর বেশি, হুম, আর বেশিতেই হয়, দিয়ে আর বেশিতে রাপচার করে। ঠিক আছে। আর ফার্টিলাইজেশন কোথায় হয় শাবনাম? শাবনাম, ফার্টিলাইজেশন কোথায় হয়? শাবনাম, কে বলবে ফার্টিলাইজেশন কোথায় হয়? ফার্টিলাইজেশন কোথায় হয়? Gut of mosquito. গট আপ মসকিটো। ঠিক আছে, কারো কিছু কোয়েশ্চেন আছে এখন অবধি? এনিওয়ান, এনি কোয়েশ্চেন সো ফার? কারো কোনো কোয়েশ্চেন নেই? নেই? আশিক, অনির্বাণ, অস্মিতা, শাবনাম? ঠিক আছে, এটা ক্লাস নোটস দিচ্ছি, ভালো করে সবাই পড়ো, রেকর্ডিংসটাও চলে যাবে, রেকর্ডিংসটাও দেখো। আর এর পরের দিন একটা ইন্টারাক্টিভ লেকচার নিয়ে আসবো, যেটা ডেফিনেটলি হাইলি ইন্টারাক্টিভ হবে, বোঝার জিনিস থাকবে, কনসেপচুয়াল লেকচার থাকবে, খালি এরকম মুখস্থ করার মতো নয়। হুম, চলো আজকের জন্য তাহলে ড্রপ করো, চলো বাই। কোনো কোয়েশ্চেন থাকলে দাঁড়াও, না কোয়েশ্চেন থাকলে তাহলে লিভ করে যাও।